ডিজিজ ডিআইসি যদি সিভিয়ার হয় দেন ডিজিজ হতে পারে, আবার ডিজিজ হলে ডিআইসি হতে পারে। ডেফিনেশন কি বলবো? ডেফিনেশন এখানে এতে কিছু দেখানোরই নেই অ্যাকচুয়ালি, তোমরা যা যা অলরেডি পড়ে এসেছো। ইনফ্লামেশন আর কি কি ইম্পর্টেন্ট জেনারেলে, বারবার আমি রিপিটেডলি একই বলছি, ইনফ্লামেশন, ইমিউনিটি চ্যাপ্টার, এই দুটো দিস ইজ রিলেটেড টু অ্যাগেন ডিআইসি। কিভাবে রিলেট করছি আমরা, কোরিলেট করছি কিভাবে, সেইটুকুই আমি বলবো। অনলি দ্যাট মাচ আই উইল এক্সপ্লেন। বাকি যা থিওরি আছে দেন বেটার ইউ উইল রিড ফ্রম রবিন্স। তাহলে ডিআইসি ইজ অ্যান অ্যাকোয়ার্ড সিনড্রোম। সিনড্রোম, হোয়াট ইজ syndrome? What is the meaning of syndrome? Group of symptoms বা group of disease. তাহলে কি কি হতে পারে আমাদের? সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই, প্রথমে আমি ডেফিনেশন কি হচ্ছে, অ্যাকোয়ার্ড সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। আলটিমেট কি হচ্ছে? কোয়াগুলেশন। ঠিক আছে, কোয়াগুলেশন কিভাবে ফর্ম করছে কোয়াগুলেশন, সেটুকুই জানলে আমাদের ডিআইসি কমপ্লিট হবে। কোয়াগুলেশন এখানে আমাদের কি করে, এমনি জেনারেলি আমাদের অ্যান্টিকোয়াগুলেশন রিলিজ হয়, বাট যদি কোনো ইনজুরি হয় বা সিভিয়ার ডিজিজ হয় তখন কি হচ্ছে, ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে। আর কোন সেলটা এখানে মোস্টলি এফেক্টেড হচ্ছে? মোনোসাইট কি হচ্ছে? মোনোসাইট অ্যাক্টিভ হচ্ছে। আর এন্ডোথেলিয়াল সেলগুলো, এন্ডোথেলিয়াল সেল ইনজিওর্ড হলে কি কি অ্যাক্টিভ হবে? কোয়াগুলেশন ক্যাসকেড আর প্লেটলেট। মোস্টলি প্লেটলেট কি হবে? ডিপ্লিশন হবে, প্লেটলেট কমবে। কিভাবে কমবে প্লেটলেট? অ্যান্টিকোয়াগুলেশন ফ্যাক্টর রাইজ করবে, ইনক্রিজ হবে অ্যান্টিকোয়াগুলেশন ফ্যাক্টর। এবার অ্যান্টিকোয়াগুলেশন ফ্যাক্টর ইনক্রিজ হলে কি হচ্ছে? ডেফিনেটলি প্লেটলেট কমবে আর কোয়াগুলেশন স্টার্ট হবে, মাইক্রোকোয়াগুলেশন, মাইক্রোভাস্কুলার হলো। তারপরে লোকালাইজ অ্যারাইজিং ফ্রম ডিফারেন্ট কজেস। কি হচ্ছে আমাদের? মাইক্রোভাস্কুলেচার, it can originate from the cause damage to the microvasculature which sufficient severe can produce organ dysfunction. তাহলে কি হচ্ছে, যদি মাইক্রোভাস্কুলার ড্যামেজ হচ্ছে and কোয়াগুলেশন ক্যাসকেড রাইজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের হবে মেইনলি কোন অর্গানগুলো ডিসফাংশন স্টার্ট হবে? কিডনি, লাং, লিভার। কিভাবে? এখানে দেখার, আমি স্লাইডে বেশি কিছু দেখানোর নেই, সব বই আছে, জাস্ট তোমাদের আই ওয়ান্ট টু গিভ সাম আইডিয়া কি রিলেট কিভাবে করতে, হাউ ইট ইজ রিলেটেড টু ডিআইসি, ভিটামিন কে। আমাদের লিভারে কি হয়? লিভারে এবার কি হচ্ছে, আমাদের যদি লিভার ডিজিজ থাকে তাহলে কি ডিআইসি পসিবল? কনফিউশন এখানেই হয়। কি হয় ডিআইসি লিভার ডিজিজের ক্ষেত্রে? আমাদের লিভার ডিজিজের ক্ষেত্রে কি হয়? আমাদের এপিটিটি এগুলো বাড়ে। এবার ডিআইসির ক্ষেত্রে আমাদের এপিটিটি গুলো কি হবে? অ্যাগেন বাড়বে। এবার এখানে কনফিউশনটা তৈরি হয়। তাহলে আমাদের লিভার ডিজিজ যদি সিভিয়ার হয় দ্যাট ক্যান কজ ডিআইসি, আবার ডিআইসি যদি সিভিয়ার হয় তাহলে আমাদের লিভার ডিজিজ হতে পারে। তাহলে রিলেটেড, আমরা ইগনোর করব না যদি আমাদের এপিটিটি লেভেল ইনক্রিজ হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? disseminated intravascular coagulation is not a disease but complication of various disorder. কি হচ্ছে? থ্রম্বিন জেনারেশন। আলটিমেট আমাদের থ্রম্বোসিস ফর্ম করছে। ক্লট ফর্মেশন ইজ গুড অর নট? ডেফিনেটলি গুড। কোন জিনিসটা যদি বিগ অ্যামাউন্টে হয় দ্যাট ইজ নট গুড ফর হেলথ। তাহলে কি হচ্ছে? আমাদের মিনিমাম থ্রম্বোসিস বা মিনিমাম ক্লট হলে দ্যাট ইজ গুড। কি করছে? প্রোটেকশন দিচ্ছে। বা যদি সেটা আমাদের অ্যান্টিকোয়াগুলেশন ফ্যাক্টর রেজ করে তাহলে আমাদের কি হবে? থ্রম্বোসিস হতে থাকবে। আর কি হবে? ক্লট সাইজে বড় হবে, তাহলে ক্লটিং করতে শুরু করবে। তো কি হবে? ক্লট হলে কি হয়? অক্লুশন হয়, ব্লাড সাপ্লাই অক্লুশন হয়। দেন অক্লুশন হলে
আলটিমেট রেজাল্ট নেক্রোসিস হবে। নেক্রোসিস কি, নেক্রোসিস কিভাবে আমি বুঝবো? সাইন সিমটমস অফ নেক্রোসিস কি হবে? ব্ল্যাক কালার হয়ে যাবে। জেনারেলি কোথায় দেখা যায় নেক্রোসিস গুলো? এক্সট্রিমিটিসে। এক্সট্রিমিটিসে কেন? কেন এক্সট্রিমিটিসে লজ করছে? কোথায়? এন্ড আর্টারিতে গিয়ে লজ করে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দেখা যায় এন্ড আর্টারিতে গিয়ে। কোথায় কোথায় এন্ড আর্টারি সাপ্লাই থাকে? এন্ড আর্টারি কোথায়? ব্রেন। ব্রেনে মনে রাখবি কি হয়, ব্রেন স্ট্রোকে কি হচ্ছে আমাদের? এন্ড আর্টারি লজ করে যায়। যেখানে ব্রেন স্ট্রোক কাকে বলছে? ব্রেন স্ট্রোক কাকে বলছে? যদি কোনো এম্বলিজম, থ্রম্বোসিস যদি লজ করে যায়, সেটা কিন্তু রিকভার করা ডিফিকাল্ট। হার্টে কেন পসিবল? হার্টে আমাদের কি করে? অ্যাঞ্জিওগ্রাফি করছে, তো অ্যাঞ্জিওগ্রাফি করে কি করছে? স্টেন বসাচ্ছে। সেটাতে কি ক্লিন করা পসিবল, কারণ সেটা এন্ড আর্টারি নয়। আমরা একদিক থেকে ঢুকিয়ে আরেক দিকে বার করে দিতে পারছি। বাট ব্রেন আর এক্সট্রিমিটিস এন্ড আর্টারি সাপ্লাই, ওখানে লজ করলে রিকভার করা মুশকিল, ডিফিকাল্ট। ঠিক আছে? তাহলে আমাদের ডিআইসি হলে কি কি হতে পারে? সেপসিস হবে, সেপসিস হবে, বা সেপসিস হলে আবার ডিআইসি হতে পারে। আর আমাদের কি করছে? আমাদের নেক্রোসিস হয়। ডিআইসি সিভিয়ার, ইন কন্ডিশন অফ সিভিয়ার ডিআইসি নেক্রোসিস ক্যান পসিবল, মানে হবেই হবে, নট মানে একদম কনফার্ম, পসিবল। This is not a disease, complication of various disorder. Remember it. Always remember it. DIC not a disease. Condition with activation and coagulation factor. DIC should always be considered in critically ill. DIC আমরা সিরিয়াস ধরবো। DIC হলে আমরা ডেফিনেটলি সিভিয়ার ধরবো, মানে মাইল্ড হোক, মডারেট হোক। ঠিক আছে? এবার ডিআইসি দুটো ক্যাটাগরাইজ করা হয়, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। when we'll consider it is acute, কখন অ্যাকিউট আমরা বলবো? যদি যদি আমাদের মাইল্ড স্টেজ মানে সিভিয়ার যদি অর্গান ফেলিওর না হয়, মানে অর্গান ফেলিওরের আগের স্টেজে যা যা হবে সেটা আমরা বলবো অ্যাকিউট কন্ডিশন, অ্যাকিউট কন্ডিশন। আর যদি অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে, দেন উইল কনসিডার it is chronic, chronic। তাহলে অর্গান ফেলিওর ইজ রিলেটেড টু ক্রনিক ডিআইসি। ঠিক আছে? এবার থ্রম্বোসিস জেনারেশন। ঠিক আছে? থ্রম্বোসিস জেনারেশন ওয়াইড স্প্রেড। সেকেন্ডারি ফিব্রিনোলাইসিস, সেকেন্ডারি প্রাইমারি হলে আমাদের মাইক্রোথ্রম্বোসিস মাইল্ড হবে, দেন স্লোলি স্লোলি ইট ক্যান বি জেনারেলাইজড। অ্যান্ড সেকেন্ডারি থ্রম্বোলাইসিস অ্যান্ড প্লেটলেট কনজাম্পশন। প্লেটলেট কি হবে? কনজাম্পশন লো হবে, প্লেটলেট লেভেল কমবে। কতটা কমবে প্লেটলেট লেভেল? আমরা ডিআইসি, হাউ ক্যান উই কনসিডার ইট ইজ ডিআইসি? যদি 30,000 to 50,000, 30,000 to 50,000 normal platelet value. What is the normal platelet value? 1.5 to 4 বা 4.5 কোনো কোনো বই থাকে। ঠিক আছে? যদি উইদিন 30 to 50,000, যদি আরো 30,000 এর নিচে নেমে যায়, তাহলে তো কি হবে? ইমিডিয়েটলি কি স্টার্ট হবে? ব্লিডিং স্টার্ট হবে, ব্লিডিং স্টার্ট হবে। ঠিক আছে? ব্লিডিং স্টার্ট হবে। কোথা কোথা থেকে ব্লিডিং হবে স্টার্ট? এপিস্টাসিস, তারপরে আইজ। ঠিক আছে? আর পিটেকি প্রথমে ফার্স্ট কি হবে? যদি প্রাইমারি স্টেজে থাকে, পিটেকিএ হেমারেজ, পিটেকিএ হেমারেজ, পিটেকিএ হেমারেজ। হোয়াট ইজ পিটেকিএ হেমারেজ? ছোট 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 ব্ল্যাক স্পট বডিতে স্টার্ট হবে, দেন স্লোলি স্লোলি ইকাইমোসিস। ঠিক আছে? তারপরে আলটিমেট ব্লিডিং স্টার্ট হবে, সিভিয়ার ব্লিডিং স্টার্ট হবে। আর কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যান্ড ইনহিবিট কনজাম্পশন। তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টর কি হবে? কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কি করবে এখানে? কোয়াগুলেশন ক্যাসকেড ফেলিওরের দিকে যাচ্ছে। তো সাইন সিমটমস আমরা ইজিলি বলতে পারবো। কি কি সাইন সিমটমস আসবে? যদি প্রাইমারি থাকে বডিতে পিটেকিএ হেমারেজ, ছোট ছোট স্পট আসতে পারে, মাইক্রোভাস্কুলার ক্লট ফর্মেশন, প্রাইমারি ইভেন ডিআইসি। তাহলে পিটেকিআই, আমাদের প্রাইমারিতে পিটেকিআই হবে। আর যাই হোক, আমাদের কি হচ্ছে? ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে। ফিভার, এখানেও কিন্তু
ফিভার হতে পারে। ডিআইসি তেও যে আমরা ফিভার হলে ডিআইসি হবে না, না হতে পারে। কেন হবে? কেন হবে? অ্যাগেন আমাদের ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে, ও আবার কি করছে, আমাদের কি কি বলেছি, মোনোসাইট আর আর প্যারেনকাইমাল সেলগুলো অ্যাক্টিভ হচ্ছে। ওখান থেকে প্যারেনকাইমাল সেল থেকে কি 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 সিক্রেশন হয়, ইন্টারলিউকনস গুলো স্টার্ট হবে, ইন্টারলিউকনস বেরোবে। যাই হোক আমাদের যে কোনো যাই কমপ্লিকেশন আসুক, আমাদের কি ফার্স্ট ইন্ডিকেশন দেয়, ফিভার হয়। ফিভার, ডিআইসি তেও ফিভার হতে পারে, ঠিক আছে। আলটিমেট আমাদের কি হবে, অর্গান ফেলিওর, ঠিক আছে, অর্গান ফেলিওর, অ্যাকিউট রিনাল ফেলিওর, অলিগিউরিয়া, পলিউরিয়া। এবার অর্গান যেই অর্গানগুলো ফেলিওরের দিকে যাবে, রিলেটেড টু সিমটমস গুলো দেবে, রিলেটেড সিমটমস, ঠিক আছে। কি 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 সিমটমস আছে, যদি আমাদের কিডনি ফেলিওরের দিকে যায়, কিডনি ফেলিওরের দিকে কি কি সিমটমস দেবে, ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়বে, ঠিক আছে। আর কি হবে, আর কি হবে, আর কি হবে, জিএফআর কমবে, আর এক্সটার্নাল ফ্লুইড ইডিমা হবে, পেডাল ইডিমা ফার্স্ট হবে, ঠিক আছে। হার্ট যদি অ্যাফেক্টেড হয়, কিভাবে হার্ট অ্যাফেক্টেড হবে, এখানে কিন্তু ডাইরেক্ট হার্ট অ্যাফেক্টেড হচ্ছে না, বাট কিডনি যদি অ্যাফেক্টেড হয় তাহলে হার্ট অ্যাফেক্টেড হয়। কিভাবে হয়, কিভাবে হয়, ইডিমা হবে, ঠিক আছে। ইডিমা কি যদি ফেলিওরের দিকে যায়, আমাদের কিডনি যদি ফেলিওরের দিকে যায়, তাহলে কি হচ্ছে, আমাদের আমাদের হার্টে কি হচ্ছে, হার্টে ব্লাড সার্কুলেশন কমে যাবে, সাপ্লাই দিতে পারবে না, ঠিক আছে। সবই রিলেটেড, সবই রিলেটেড, মানে জেনারেলি বললাম তো, ইমিউনিটি সিস্টেম আর ইনফ্লামেশন এগুলো যদি রিলেটেড করে দাও, তোমাদের বলতে আমি কিন্তু দেখে দেখে আর কিছু এর মধ্যে আর বলার কিছু নেই অ্যাকচুয়ালি, আমি সবই রিলেট করছি। অ্যাগেন ইডিমা চ্যাপ্টার চলে এলো, তোমাদের ইমিউনিটি সিস্টেম চলে এলো, ইনফ্লামেশন চলে এলো, ঠিক আছে। দেন লাং ফাংশন, লাং ফাংশন কিভাবে অ্যাফেক্টেড হবে, অ্যাগেন লাং ফাংশন যদি থ্রম্বোসিস সাপ্লাই, যেখানে মেইন সাপ্লাই যে লাঙে যা দিচ্ছে, ওখানে যদি আমাদের থ্রম্বোসিস হয়, এখানে কি হবে, আমাদের অক্লুশন হবে, সাপ্লাই দেবে না, ব্লাড সাপ্লাই দেবে না, তাহলে লাং ফাংশন অ্যাফেক্টেড হবে, ঠিক আছে। হোয়াট ইজ অ্যানিউরিজম, হোয়াট ইজ অলিগিউরিয়া, অ্যানিউরিয়া, এগুলো টার্মগুলো জানো তো, অ্যানিউরিয়া, অলিগিউরিয়া কি করছে, আমাদের আলটিমেট সেরিব্রাল ডিসফাংশন অলসো পসিবল। সেরিব্রাল ডিসফাংশনে, যে কোনো সেরিব্রাল ডিসফাংশনে আমরা কি বলবো, যে কোনো, যদি আমরা রিলেটেড টু কোনো সেরিব্রাল ডিসফাংশন বলি, কি করব, ডিজিনেস, মানে মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, এগুলো তো কমন, ব্লারিং অফ আইস, ব্লারিং ভিশন, ঠিক আছে। তাহলে আমাদের কি কি আসবে, কনফিউশন, ব্লারিং অফ কনসাসনেস, কমন, ঠিক আছে। আমাদের সেরিব্রাল ডিসফাংশন হলে কয়েকটা সিমটমস কমন মনে রাখলে, এবার সেই টার্মগুলো তোমাদের জানতে হবে যে কি বলছি, ঠিক আছে। ডার্মাল চেঞ্জেস কি কি হবে, ডার্মাল চেঞ্জেস তো অলরেডি বলেছি, ব্লিডিং স্টার্ট হলে পিটিকে হেমারেজ, পুরো এরকম জমা হয়ে যাবে ব্লাড। এবার অনেকে ফার্স্টে বুঝতে পারবে না কি হয়েছে, ভাবে স্কিন ডিজিজ, মেবি দিস ইজ রিলেটেড টু স্কিন ডিজিজ, না, তখন আমাদের ইমিডিয়েট কি কি দেখবো, কি কি টেস্ট করাতে হবে, প্লেটলেট করাতে হবে, আর পিটি এপিটিটি আর ভিটামিন কে, ঠিক আছে। এগুলো আমাদের টেস্টগুলো আসবে, টেস্টগুলো বলছি পরে। এবার পিটেকিয়া অ্যান্ড ইকাইমোসিস, পিটেকিয়া ইকাইমোসিস কি, হোয়াট ইজ ইকাইমোসিস, হোয়াট ইজ ইকাইমোসিস, পিটেকিয়া একদম ছোট ছোট, ইকাইমোসিস আরেকটু বড়, ঠিক আছে। and additional symptoms result from dysfunction কি কি, liver, endocrine gland and other organs. Slowly so all organs are affected by DIC. Causes of DIC বই থেকে দেখে নিও, খুব একটা কিছু নেই, যে কোনো সিভিয়ার ইনফেকশন হলে আমরা ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এই তিনটে বলে দিলে কভার হয়ে যাবে। দেন ট্রমা, কিভাবে ট্রমা, ফ্র্যাকচার হলে কি হচ্ছে, এখানে ফ্র্যাকচার হলে কিভাবে আমাদের ডিআইসি হচ্ছে, কিভাবে ফ্র্যাকচার হলে ডিআইসি হচ্ছে, ট্রমা, ফ্র্যাকচার হয়েছে, ট্রমা হয়েছে, ট্রমা, হোয়াট ইজ ট্রমা, ইনজুরি হয়েছে, দেন ভেসেল মাইক্রোভাস্কুলেচার মানে ডিস্ট্রয় হয়েছে, থ্রম্বোসিস হতে পারে, কোয়াগুলেশন ফ্যাক্টর ক্যাসকেডটা ডিক্রিজ হয়েছে, দেন ইট ক্যান বি পসিবল ডিআইসি, ইট ক্যান বি পসিবল, মানে হবেই অল দ্য টাইম সেটা নয়। দেন অর্গান ডিসফাংশন কি কি হতে পারে, মেজর সার্জিক্যাল ইন্টারভেনশন,
সরি অর্গান ডিসফাংশনে প্যানক্রিয়াসে ইনফ্লামেশন, প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট লিভার নেক্রোসিস, হার্ট স্ট্রোক। এবার তোমাদের ডিআইসি, হোয়াই ডিআইসি ইজ ইম্পর্টেন্ট। এবার যদি আমাদের প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে তাহলে আমরা যে কোনো ইনফেকশন বা কিছু থেকে হয়েছে না, ডিআইসিটাও আমরা অলওয়েজ ইনক্লুড করব, যে ডিআইসি থেকেও পসিবল অর্গান ফাংশন এফেক্টেড উইথ ডিআইসি থেকে পসিবল। তাহলে আমরা ডিআইসির যে রিলেটেড টেস্টগুলো সেটাও আমাদের করতে হবে। এখন বলে ইদানিং মানে সব জেনারেল লোকজন কি বলে, এত টেস্ট করাচ্ছে ডাক্তারবাবু করে, কিন্তু রিলেটেড সবই রিলেটেড বলে তো, যে হ্যাঁ ওষুধ লিখে দিলেই তো হতো, কিন্তু সে কি করে লিখবে কি করে, কারণ রিলেটেড। আগে কি হতো, একটা জেনারেল দিয়ে হয়তো এত রোগ ছিল না, এত ডিজিজ হতোও না। এটা ম্যালিগন্যান্সি হলে কি করে আমরা ডিআইসির সঙ্গে রিলেটেড করব? ম্যালিগন্যান্সি মেটাস্ট্যাটিক যে ক্যান্সারগুলো কি হচ্ছে, ওগুলো থ্রম্বোসিসের মতো লজ করে যায় যে কোনো ভেসেলে, ঠিক আছে? ওগুলো ওই কোয়াগুলেশন ফ্যাক্টরকে এফেক্ট করতে পারে, ঠিক আছে? দিয়ে ওগুলো কি করে, সেম লাইক ফাংশন করে থ্রম্বোসিসের মতো, এম্বোলাই মতো, ঠিক আছে? টিউমার এম্বোলাই বলে, ঠিক আছে? টিউমার এম্বোলাই। তাহলে দ্যাট ইজ অলসো ক্যান পসিবল ডিআইসি, ঠিক আছে? তাহলে ডিআইসি ম্যালিগন্যান্ট টিউমার, মেটাস্ট্যাটিক ক্যান্সার, টিউমার নেক্রোসিসও হতে পারে, যেখানে আমার সাপ্লাই অক্লুড করে দিচ্ছে, সে থ্রম্বোসিস গিয়ে হোক বা ক্লট গিয়ে হোক, বা আমাদের ম্যালিগন্যান্ট যে সেলগুলো, ম্যালিগন্যান্ট সেল এম্বোলিজম হয়ে নেক্রোসিস পসিবল। দেন অবস্টেটিক কমপ্লিকেশন কি করে হয়? প্ল্যাসেন্টা অ্যাব্রাপসিও, প্ল্যাসেন্টা যদি ছিঁড়ে চলে যায়, এগুলো লাইক কিভাবে ফাংশন করে, লাইক নেক্রোসিসের থ্রম্বোসিসের মতো, এগুলো এম্বোলাই করে। প্ল্যাসেন্টা যদি ছিঁড়ে ব্লাড ভেসেলের মধ্যে, সার্কুলেশনের মধ্যে লজ করে, that can be possible DIC and necrosis also. Vascular abnormalities কি হবে? Hereditary telangiectasis, giant hemangioma, vascular abnormalities, hemangioma. What is hemangioma? হ্যাঁ, মানে হেমানজিওমাতে আমরা কি করব, মানে ভেসেলগুলো মাল্টিপল হয়ে, এটাও একটা ক্যান্সার। তো হেমানজিওমা একটা লাইক ক্যান্সার, কি করছে এখানে, এন্ডোথেলিয়াল সেলের ডুপ্লিকেশন বেশি হয়ে যায়, তখন ছোট ছোট আরো মাইক্রোভাস্কুলাচার ফর্ম করে, ঠিক আছে? এবার ওগুলো কোনো কারণে লজ করতে পারে যে কোনো জায়গায়, এম্বোলাইয়ের মতো ফাংশন করতে পারে, ঠিক আছে? এবার এগুলো তোমাদের এই ভাস্কুলার অ্যাবনর্মালিটিস যখন জেনারেল ইয়েতে পড়বে, তোমরা সিস্টেমিক পড়বে, তখন ইজি হয়ে যাবে। এটা তোমাদের এখন বুঝতে একটু অসুবিধা হবে। সিভিয়ার টক্সিক আর ইমিউনোলজিক রিয়াকশন কি হতে পারে? যে কোনো ইনসেক্ট বাইটে কি হয় ইনসেক্ট বাইটে? স্নেক বাইট এখন তো খুব বেড়ে গেছে। স্নেক বাইট কি হচ্ছে? স্নেক বাইটে ব্লিডিং স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, কি হয়? আরবিসি ডিস্ট্রয় হয়, আর কোয়াগুলেশন ক্যাসকেড এফেক্টেড হয়। তারপরে কি হচ্ছে? সিভিয়ার ব্লিডিং স্টার্ট হয়, কিডনি ফেলিওরের দিকে যায়, তাহলে আমাদের ডিআইসি হতে পারে। যে কোনো ইনসেক্ট বাইটেও আমাদের সিভিয়ার ডিআইসি পসিবল, ঠিক আছে? ট্রান্সফিউশন রিয়াকশনেও, ঠিক আছে? ট্রান্সপ্লান্ট রিয়াকশন, এতেও ডিআইসি পসিবল। ট্রান্সফিউশন রিয়াকশনে কি করে হবে? আগে একদিন যেদিন পড়িয়েছিলাম কোনো একটা চ্যাপ্টার, ট্রান্সফিউশন রিয়াকশন বলেছিলাম। ট্রান্সফিউশন হাউ ইট ইজ পসিবল? ডিআইসি হবে, দেন আবার ক্লট ফর্মেশন হবে, থ্রম্বোসিস হবে, এম্বোলিজম হবে। অ্যাক্সিলারেটেড কি ফ্যাক্টর অ্যাক্সিলারেট করছে, ঠিক আছে? কি ফ্যাক্টর অ্যাক্সিলারেট করছে? শক কখন করছে? শক হলে ক্রনিক রিনাল ইনসাফিসিয়েন্সি। হোয়াট ইজ শক? শক একটা ডিফারেন্ট চ্যাপ্টার। শক, হোয়াট ইজ শক?
হোয়াট ইজ শক? অলরেডি শক তো হয়ে গেছে জেনারেলে। হোয়াট ইজ শক? হাইপক্সিয়া অ্যাক্সিলারেট হচ্ছে। তারপরে আমাদের আলটিমেট কোন ফাংশনে এফেক্টেড করছে? কিডনি, রেনাল। তাহলে শক হলে আমাদের রেনাল, শুধু কি রেনাল না, আর কোন কোন অর্গান? রেনাল হলে হার্ট। যে কোনো ডিজিজে, যে কোনো যেখানে রেনাল থাকবে হার্ট এফেক্ট করবে। হার্ট হলে রেনাল নাও হতে পারে, বাট রেনাল হলে হার্ট হবে। ঠিক আছে? তোর ইয়েতে যে কোনো পেডাল ইডিমা, তাহলে আমাদের সিমটমস কি দেবে? পেডাল ইডিমা। সাইন কি দেবে? পেডাল ইডিমা। অ্যাসিডোসিস, হোয়াট ইজ অ্যাসিডোসিস? অ্যাসিডোসিস কি হচ্ছে? হেপাটিক ইনসাফিসিয়েন্সি। হেপাটিক মানে লিভারে ইনসাফিসিয়েন্সি। লিভারে হোয়াট ইজ দ্য ফাংশন অফ লিভার? কি হয়? ভিটামিন কের সঙ্গে রিলেটেড কি হয়? ফ্যাক্টরগুলো, ক্লটিং ফ্যাক্টরের ফাংশন আছে আমাদের লিভারে। ঠিক আছে? তাহলে ক্রনিক হেপাটিক ইনসাফিসিয়েন্সি। হাইপক্সিমিয়া ম্যালনিউট্রিশন হলে হাইপক্সিমিয়া হবে। এবার হাইপক্সিমিয়া হলে ডিআইসি পসিবল। ঠিক আছে? স্ট্যাসিস ইম্পেয়ার্ড অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি হলে, ইম্পেয়ার্ড অ্যান্টিকোয়াগুলেন্ট, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট যদি ঠিকমতো ফাংশন না করছে, দেন দ্যাট ক্যান পসিবল ডিআইসি। ডিহাইড্রেশন ইম্পেয়ার্ড ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি। যদি ডিহাইড্রেশন হয়, তাহলে ডিহাইড্রেশনও ডিআইসি পসিবল। তাহলে ডিহাইড্রেশন হলে ইম্পেয়ার্ড ফিব্রিনোলাইটিক। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি? এখানে কি হচ্ছে? ইম্পেয়ার্ড। ফিব্রিনোলাইসিস হলে কি হচ্ছে? ফিব্রিনের ক্লটিংয়ে অসুবিধা হবে, ক্লটিং করতে দেবে না আমাদের ফিব্রিন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফিব্রিন? ক্লটিং ফর্মেশন করে, ক্লট ফর্মেশন। তার হাইপাথার্মিয়া, অলরেডি আমি বলছি হাইপাথার্মিয়া, ফ্যাগোসাইটিক ডিসফাংশন। ঠিক আছে? হাইপাথার্মিয়া, তাহলে হাইপাথার্মিয়া মানে জ্বর, ফিভার, টেম্পারেচার রেজ, হাইপাথার্মিয়া। ল্যাবরেটরি ডায়াগনোসিস, এটা তো একদম ছকে বাঁধা, এটা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে? মানে মুখস্থ করে ফেলতে হবে। প্লেটলেট যাই হোক, আর্লি লেট যাই হোক, হোয়াট এভার, প্লেটলেট তো আমাদের ইনক্রিজ হচ্ছে। আর আর্লিতে এপিটিটি কি হবে? এপিটিটি বাড়বে, বাট লেটে খুব বেশি হবে। ঠিক আছে? ফিব্রিনোজেন ডিক্রিজ, ডি ডাইমার ইনক্রিজ, ফ্যাক্টর 2 আর 7 and 10 ডিক্রিজ। এটা মানে মুখস্থ রাখার মতো, এটা এরকম ভাবে তো আর মনে রাখার কিছু নেই, এটা জাস্ট এইটা হবে ছকে, এটা মানে মনে রাখতে হবে। এইটা যদি আমাদের ম্যাচ করে ল্যাবরেটরি টেস্টে, তাহলে ডেফিনেটলি আমাদের ডিআইসি। সিভিয়ার, আর আমরা এখানে রিলেট করতে পারবো সিভিয়ার অ্যান্ড আর্লি। ঠিক আছে? সব টেস্ট কি পসিবল করা আমাদের এই সেটআপে? না, আমরা কমন যেগুলো পসিবল সেগুলো দেখেও অ্যাসেস করতে হবে। আমাদের সঙ্গে কি করতে হবে? হিস্ট্রি ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, আর আমাদের হিস্ট্রি নিতে হবে অ্যান্ড পেশেন্টকে ফলো আপে রাখতে হবে। যে আমরা এটা করে, এই দুটো টেস্ট করে মনে হচ্ছে এটা হচ্ছে, তো এটা দেখি দুদিন, এইভাবেই তো আমাদের এখানে হয়। সব পসিবল না, কারণ নট কস্ট এফেক্টিভ। আমি যদি এখন ডিডাইমার করতে যাই বা ফ্যাক্টরগুলো করতে যাই, এই সেটআপে আমাদের পসিবল না, বা কস্টলি হয়ে যাবে আমাদের। আমরা ইজিলি কি করবো? একটা সিভিসি করব, সিভিসি করে দেখবো প্লেটলেটটা কমছে কিনা। প্লেটলেট যদি দেখি মোর দেন 30 বা আরো কমছে, তখন আমরা কি করব? কি দেব আমরা? প্লেটলেট ট্রান্সফিউজ করব। তাহলে ট্রিটমেন্ট কি হলো? আমরা এখান থেকেই ট্রিটমেন্ট পেয়ে যেতে পারি। কি দেব আমরা? প্লেটলেট সাপ্লিমেন্ট দেব। এপিটিটি, ফিব্রিনোজেন আমাদের রেডি পাওয়া যায়, ফিব্রিনোজেন। ঠিক আছে? তাহলে এটা ইজি হয়ে গেল তোমাদের জন্য। এবার ডায়াগনোসিস অ্যালগরিদম অত কিচ্ছু মনে রাখার দরকার নেই।
আমাদের মেইনলি প্লেটলেট যদি কম হচ্ছে, প্লেটলেট যদি কম হচ্ছে আমাদের কি দেব? প্লেটলেট 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 কি দেব? এফপিপি। এফপিপি বলো তো কি বলে? ব্লাডের কম্পোনেন্ট গুলো কি থাকে? ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, আরবিসি থাকে, আর প্লেটলেট, আর কি থাকে? ফিব্রিনোজেন থাকে, ফিব্রিনোজেন থাকে। এবার এখানে একটা স্কোরিং সিস্টেম আছে, স্কোরিং সিস্টেম। স্কোরিং সিস্টেম কিছুই না, যদি প্লেটলেট দেখি স্কোর সব অনেক কিছু অ্যাসেস করে স্কোরিং সিস্টেম করা হয়। যদি প্লেটলেট বা সব কিছু মিলিয়ে আমাদের দেখা যায় যে স্কোরিং খুব কম, লেস দেন 5 এর নিচেও নেমে গেছে, তাহলে ডেফিনেটলি কনসিডার অ্যাজ এ সিভিয়ার কন্ডিশন। সেক্ষেত্রে আমাদের কি ট্রিটমেন্ট দিতে হবে? সিভিয়ার কন্ডিশন যদি মাইল্ড হয় আমরা কি দেব? মাইল্ড কন্ডিশন কি দেব? আমাদের কি হতে পারে? পিটেকে হ্যামারেজ হচ্ছে, ওখানে আমরা সাপ্লিমেন্ট দেব, যে কোনো মেডিসিন দিয়ে যদি একটু আধটু ব্লিডিং হচ্ছে তখন আমরা প্লেটলেটটাকে বাড়ানোর চেষ্টা করব আর মনিটরিং করব। এবার আমরা স্কোরটা কি জন্য করা হয়? স্কোর ইজ ইম্পর্টেন্ট ফর মনিটরিং অ্যাকচুয়ালি। যদি দেখা যায় স্কোর লেস দ্যান 5 এর নিচে নেমে গেছে, তাহলে আমরা ডেইলি প্লেটলেট চেক করব, ডেইলি, মানে 24 আওয়ার্স পর আমরা প্লেটলেট চেক করব। বাট দেখা যায় যদি স্কোরটা অলমোস্ট মানে 5 এর ওপর আছে, দেন দ্যাট কন্ডিশন 2-3 ডেজ, আফটার 2-3 ডেজ টেস্ট করলে হবে। এবার আমাদের ট্রিটমেন্ট কি? মেইনলি ট্রিটমেন্ট আমরা এখানে কি দেব? সিমটোমেটিক ট্রিটমেন্ট। প্রাইমারি কন্ডিশনে আমরা কি যা পিটে গিয়ে হ্যামারেজ হলে আমরা যে প্লেটলেট সাপ্লিমেন্ট দিয়ে দেখবো যে কতটা ঠিক হচ্ছে। বাট যদি সিস্টেম এফেক্ট করে, যে সিস্টেম এফেক্ট করেছে তার রিলেটেড ট্রিটমেন্ট দরকার। আমার যদি কিডনি এফেক্ট করে যায়, আমাদের কিডনিতে কি করতে হবে? ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল যদি বেড়ে যাচ্ছে, ওটাকে কিওর করার চেষ্টা করতে হবে, অ্যান্টি ডায়ুরেটিক দিতে হবে, তাই তো? হার্টে যদি এফেক্ট করে, অ্যাগেন অ্যান্টি ডায়ুরেটিক দিতে হবে, তার সঙ্গে আর কি দিতে হবে? যাতে আমাদের কার্ডিয়াক সিস্টেমটা ঠিক থাকে। কি দেয়? আমি তোর ওই ড্রাগটার নামই মনে পড়ছে না তো, ভুলে যাচ্ছি, যেটা মানে আরো লিকুইফাইড করে দেয় ব্লাডটাকে। হ্যাঁ, অ্যাসপিরিন দিতে হয়, ঠিক আছে? অ্যাসপিরিন রেগুলারলি চার্জ করবে। আর যে কোনো তোর যে কোনো ইডিমা হলে ইডিমা ট্রিটমেন্ট। আলটিমেট যদি ফেলিওরের দিকে যায়, তাহলে আমরা কি করব? ডায়ালিসিস করব। আর কি হচ্ছে? লিভার যদি অ্যাফেক্টেড হয় কি হবে? লিভার অলওয়েজ কি হয়? লিভারের যদি চেঞ্জ হয় সেলুলার, লিভার কি রিকভার করা যায় না? লিভারে হেপাটিক চেঞ্জ হলে, যদি সিভিয়ার হয়ে যায়, মাইল্ড হলে একটু আধটু ওর ফাংশন ঠিক থাকবে, বাট যদি সিভিয়ার হয় মানে সিরোসিস কন্ডিশন হয়ে যায়, তাহলে কি চেঞ্জ করা পসিবল না। এবার লিভার কতটা এফেক্ট করেছে সেটা অ্যাসেস করতে হবে, ঠিক আছে? আর প্যানক্রিয়াটাইটিস হলে ডেফিনেটলি খাওয়া দাওয়ার কিছু আমাদের কি হবে? ডাইজেস্টিভ, ও তো এনজাইম বার করতে পারছে না, তখন আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়ার মানে তো ডিসফাংশনের যেগুলো, যদি প্রোটিন সাপ্লিমেন্ট দিতে হবে, ফুড সাপ্লিমেন্টগুলো দিয়ে রিকভার করতে হবে, ঠিক আছে? একদম কি বলে যদি প্যানক্রিয়াটাইটিস হয়, কি বলে? বয়েল ফুড, একদম বয়েল। কেন বলে? এনজাইম সিক্রেট করতে পারবে না, ডাইজেস্ট করতে পারবে না, ঠিক আছে? ভিটামিন কে আমাদের ফুড থেকে তো যাচ্ছে ভিটামিন কে। এবার ভিটামিন কে এর ফাংশন কি করছে? কোথায় ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে? কোয়াগুলেশনে ফাংশন হচ্ছে কোথায়? লিভারেই ফাংশনটা হচ্ছে। এবার যদি ওই বললাম কনফিউশনটা হয় ডিআইসি কমন কিন্তু ভিটামিন কে ডেফিসিয়েন্সি। এবার ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য আমার ফিব্রিনোজেন ফ্যাক্টরগুলো কমেছে না ডিআইসির জন্য কমেছে, এখানে কনফিউশন তৈরি হয়, ঠিক আছে? তো সেই জন্য আমাদের ভিটামিন কে আবার ইমিডিয়েটলি যদি সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে ঠিক হয়ে যায়।
যদি দেখা যায় আমাদের পিটিকে হেমারেজ বেশি হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, আমাদের ভিটামিন কে চার্জ করে দিতে হয়। যদি দেখা যায় 1-2 দিনের মধ্যে ভিটামিন ওটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি ওটা ডিউ টু ভিটামিন কে ডেফিসিয়েন্সি। ঠিক আছে, যদি দেখা যায় না পসিবল হচ্ছে না অ্যাগেন ব্লিডিং, তাহলে আমাদের আবার ওই ক্যাসকেটগুলো দেখতে হবে, টেস্টগুলো করতে হবে, ফ্যাক্টরগুলো দেখে ফিব্রিনোজেন সব সাপ্লিমেন্ট দিতে হবে, তখন স্টার্ট হয়ে যাবে অন্য দিকে ট্রিটমেন্ট। ঠিক আছে, আর ক্যালকুলেশন স্কোরিং আর কমপ্লিকেশন তো ওই বললাম, আর সেরকম কিছু নেই এটার মধ্যে। ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ট্রিটমেন্ট অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। ট্রিটমেন্ট অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হলো নাম্বার ওয়ান হচ্ছে ফ্লুইড রিটেনশন। নাম্বার ওয়ান ইজ ফ্লুইড রিটেনশন, অর্থাৎ পেশেন্টকে বলতে হবে যে আপনি দিনে 1.5 লিটার বা 2 লিটারের বেশি জল খাবেন না। হলো কেন? কারণ হার্ট ফেলিওর হচ্ছে, ইডিমা হচ্ছে, অলরেডি পেশেন্টের পা ফুলে রয়েছে, লাংসে জল জমে যাচ্ছে, তো তাহলে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। সো ইয়েস, তাহলে প্রথম হচ্ছে ফ্লুইড রিটেনশন। নাম্বার 2, এই ধরনের পেশেন্টদের মূলত হাইপারটেনশন থাকেই, কারণ আফটারলোড প্রিলোড বেড়ে যাচ্ছে। তাহলে নাম্বার 2 ইজ সল্ট রিটেনশন। পেশেন্টকে বলবো পাতে নুন খাবেন না। ওকে, নাম্বার 2 ইজ সল্ট রিটেনশন। নাম্বার 3, ইডিমা হয়ে রয়েছে, there is edema, leg is swelled, okay, lungs that is full of backflow of water, crepitation, backflow of water, so patient is having respiratory distress, তাই না? So what will be our aim, যে জলটাকে, এক্সেস জলটা যেটা বডি পাম্প করতে পারছে না হার্ট, সেটাকে বডি থেকে বার করে দেওয়া, রাইট? তাহলে নাম্বার 3, diuretic. It may be furosemide, okay, it may be torsemide, okay, it may be hydrochlorothiazide, it may be spironolactone, okay. তাহলে কর্নার স্টোনস অফ থেরাপি ফার্স্ট হচ্ছে ডাইউরেটিক, ফুরোসেমাইড, টরসেমাইড, থায়াজাইড, স্পাইরোনোল্যাকটোন, ওকে। নেক্সট নাম্বার 3 হলো নাম্বার 4। তাহলে আফটার লোড বেড়ে রয়েছে, প্রিলোড বেড়ে রয়েছে বডিতে, তাহলে আমার দুটো কমাতে হবে, ওকে। তাহলে আফটার লোড কিসে কমবে? যেটা আর্টারিটাকে ডাইলেট করে। প্রিলোড কিসে কমবে? যেটা ভেনটাকে ডাইলেট করে। তাহলে আমায় এমন একটা অ্যান্টিহাইপারটেনসিভ খুঁজতে হবে যেটা আর্টেরিয়াল ডায়ালেটার অ্যান্ড ভেনোডায়ালেটার। তাহলে সেটা কি? ACE ইনহিবিটর। নাম্বার 4, ACE ইনহিবিটর কারা? ক্যান ইউ নেম সাম? এনালেপ্রিল আর ক্যাপটোপ্রিল আর র্যামিপ্রিল, ওকে। র্যামিপ্রিলটা অবশ্যই মনে রাখিস, কারণ ক্যাপটোপ্রিলও এখন ইউজ হয় না, এনালেপ্রিলও এখন খুব কম ইউজ হয়। উই অনলি ইউজ র্যামিপ্রিল, দ্যাট ইজ খুব কমন মেডিসিন। ব্র্যান্ডটা তোরা অনেকেই হয়তো শুনেছিস, কার্ডেস বলে পাওয়া যায়, ওকে। সো কার্ডেস ইজ র্যামিপ্রিল, ওকে। ডোজ কত হবে? ইউ ক্যান স্টার্ট ফ্রম 2.5 মিলিগ্রাম, ওকে, and go up to 10. আচ্ছা, what is the main side effect of ACE inhibitor? বলতে পারবি কেউ? এই পড়ানো হয়েছে। What is the main side effect of ACE inhibitor? হ্যাঁ, লিখে রাখ। Yes, very good. লিখে রাখ, ড্রাই কাফ। ড্রাই কাফ,
পেশেন্ট এসে বলবে আমার কাশি হচ্ছে, তুই খুঁজে বেড়াচ্ছিস রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা, ওকে, অন্য কজ গুলো খুঁজে বেড়াচ্ছিস, কিন্তু কজ হচ্ছে বিকজ অফ এসি ইনহিবিটর। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন হবে হোয়াই দেয়ার ইজ কাফ। ইয়েস, কারণ ব্র্যাডিকাইনিন অ্যাকুমুলেশন, লিখে রাখ, দ্য কজ ইজ ব্র্যাডিকাইনিন অ্যাকুমুলেশন। হলো? তাহলে যাদের কাশি হবে তারা তো টলারেট করতে পারবে না, হ্যাঁ, those patients cannot tolerate AC inhibitors, so you have to give a substitute to them. So what will be the substitute? A or B, right? Angiotensin receptor blocker, নাম বলো, telmisartan, olmesartan, candesartan, তাই তো, এইগুলো telmisartan, again the brand name is very known, telma, okay, telma 40, telma 80 বা telde 80, okay, very common drug. তাহলে ফার্স্ট হচ্ছে ডায়োরেটিক, সেকেন্ড হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ। নাম্বার 5 একদম এই সিকোয়েন্সেই লিখবি পরীক্ষায়, ওকে, ডোন্ট চেঞ্জ দ্য সিকোয়েন্স, প্রথমে বিটা ব্লকার লিখলে হবে না, ওকে, দ্যাট ইজ নট দ্য ফার্স্ট লাইন, ওকে, দিস সিকোয়েন্স ইউ হ্যাভ টু রাইট। দেন নাম্বার 5 ইজ বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স যারা, যেমন বিসোপ্রোলল, ওকে, মেটোপ্রোলল, carvedilol, okay, beta blockers is the number 4. So these are basically for chronic condition. Patient বাড়িতেই থাকছে, খাওয়া দাওয়া করছে, আসছে ওপিডিতে, কিন্তু হার্ট ফেলিওর পেশেন্ট, ওকে, কিন্তু যখন এই পেশেন্টটা ক্রিটিক্যাল জায়গায় চলে যাবে, ক্রনিক ছিল, বাড়িতে ছিল, বাড়িতে খাওয়া দাওয়া করতো, ওষুধ খেত, ওপিডিতে এসে দেখাতো, তাদের এটা। যদি পেশেন্টের কন্ডিশন গন্ডগোল হয়ে যায়, ডিটোরিয়েট করে যায়, বিপি এতেও কন্ট্রোল না হয়, তাহলে অ্যাকিউট কন্ডিশনের জন্য আমাদের অন্য ওষুধে যেতে হবে। সো হোয়াট আর দ্য ট্রিটমেন্ট ফর অ্যাকিউট? তাহলে নাম্বার 6 অ্যাকিউটে আমি কি দেব? এগেইন আই হ্যাভ টু রিডিউস আফটার লোড অ্যান্ড প্রিলোড, তাহলে আমাকে ভ্যাসোডাইলেটর দিতে হবে, ওকে, তাহলে নাম্বার 6 ভ্যাসোডাইলেটর। ভ্যাসোডাইলেটর কি দিবি? নাইট্রেট, হাইড্রালাজিন, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, নাইট্রেট, হাইড্রালাজিন, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, ওকে, নেসিরিটাইড, NESIRITIDE, and neprilysin inhibitor, NEPRILYSIN, neprilysin inhibitor, ওকে, এই নেপ্রিলাইজিন ইনহিবিটরটা এইবারে সেকেন্ড প্রফে এসছে, ওকে, ARNI বলে একটা এসছে না, যে describe the importance of ARNI in this case, এই ARNI হচ্ছে এই নেপ্রিলাইজিন ইনহিবিটর, ওই AR হচ্ছে, AR is angiotensin receptor blocker, okay, and NI is neprilysin inhibitor, okay. So that is the question of the, কোথায় গেছে কোশ্চেনটা? আমরা যখন MBBS পড়তাম তখন ডায়োরেটিক আর এসি ইনহিবিটরই ছিল, বিটা ব্লকারের রোল তখনও এস্টাবলিশড হয়নি, ওকে, তখনও ডিবেট ছিল যে বিটা ব্লকার কনজেস্টিভ হার্ট ফেলিওরে আমরা দেব না দেব না। আমরা যখন MBBS পড়েছি তখন এই অবধি ছিল, জাস্ট ইন বিটুইন দ্যাট এটা এত অবধি চলে এসছে, এবং আজকে নেপ্রিলাইজিন ইনহিবিটর থেকে কোশ্চেন আসছে। সো আমি এটা বলছি এই উদ্দেশ্যে, at what depth you have to go, not in NEET, just simple MBBS এসছে সেকেন্ড প্রফ। লাস্ট, সো এটা হচ্ছে ভ্যাসোডাইলেটর। এরপর লাস্ট পয়েন্ট নাম্বার 7 হচ্ছে আয়োনোট্রপস। আয়োনোট্রপস, IONOTROPES, আয়োনোট্রপস। আয়োনোট্রপস কারা? ডোবিউটামিন, ডোপামিন অ্যান্ড ডিগক্সিন,
dobutamine, dopamine and digoxin. Dietary sodium restriction already বললাম, more stringent salt restriction requirements in advanced CHF. এটা জাস্ট শুনে যা, বলে যাচ্ছি, শিফট হচ্ছে না। if dilutional hyponatremia present, restrict fluid intake, যেটা বললাম 1.5 to 2 লিটার পার ডে। কতগুলো জিনিস অ্যাভয়েড করতে হবে, পেশেন্টকে বলতে হবে অ্যাভয়েড স্মোকিং, অ্যাভয়েড অ্যালকোহল ইনটেক, আর কিছু ওষুধ কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, কয়টা নাম লিখে রাখ, কি দিবি না, যেমন NSAID, ওকে, NSAIDs দিবি না, গ্লুকোকর্টিকয়েড, ওকে, দিবি না, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস TCA, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস, ডিপ্রেশনের TCA কি হয়েছে না, CNS, হ্যাঁ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস দিবি না। ওকে, এগুলো কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, এবার দেখ, what is the main thing you have to look when you give for loop diuretics? loop diuretic যখন আমি দিচ্ছি, আমাকে দুটো জিনিস দেখতে হবে। I have to see two things when I am prescribing loop diuretics. কি কি লিখে রাখ, সেটা হচ্ছে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, তাহলে ডায়ুরেটিক যেখানে লিখবি নিচে লিখবি উই হ্যাভ টু মনিটর সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। হলো? দেখ, বাইরে থেকে তুই পেশেন্টকে বলেছিস সোডিয়াম খাবেন না, নুন খাবেন না, তাহলে সোডিয়াম কম থাকতে পারে, ঠিক? আর কি হতে পারে, লুপ ডায়ুরেটিকের জন্য পটাশিয়াম কমে যেতে পারে, ওকে, হাইপোক্যালিমিয়া হয়ে যেতে পারে। তাহলে এই রকম কেস যদি হয় যে যেখানে আমাকে ডায়ুরেটিক দিতে হবে, অথচ পেশেন্ট, খুব ভালো করে শোন, এরকম একটা কন্ডিশন when we have to give diuretic but the patient is coming to the hospital with hypokalemia, আমাকে এই পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে, আমি দেখছি হার্ট ফেলিওর হয়েছে, তার ইডিমা হয়ে রয়েছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে, আমাকে তাকে ল্যাসিক্স দিতে হবে, ফ্লুসেমাইড দিতে হবে, কিন্তু আমি দেখছি পেশেন্টের সোডিয়াম কম, পটাশিয়াম কম, তাহলে তো আরো কমে যাবে। তাহলে আমার অপশন কি, তাহলে লেখ, if there is hypokalemia, we have to give potassium sparing diuretic. We have to give potassium sparing diuretic, that is spironolactone. At the Diuretics Act, you know, এটা ডায়ুরেটিক চ্যাপ্টারই তোমাদের বলা হয়েছে হয়তো, এটার মধ্যে আর ঢুকছি না। নেক্সট ইজ ACE inhibitors. You see, এটা কি, এটা হ্যাঁ, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো এখানে কি হচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি হচ্ছে বাই রেনিন, রাইট? অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 আসছে, ওকে, এই যে দেখ, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 আসছে by an enzyme that is called বল, angiotensin 1 থেকে angiotensin 2 হচ্ছে by the enzyme ACE, angiotensin converting enzyme। তাহলে ACE inhibitor এর রোল কি, it inhibits the angiotensin converting enzyme, তাই তো? তাহলে এফেক্ট কি হবে, because angiotensin 2 is a potent vasoconstrictor, right? So if ACE is blocked, there is no angiotensin 2, so there is reduction in vasoconstriction, number 1. arekta ki, angiotensin 2 promotes aldosterone, aldosterone causes sodium and water retention, tale if aldosterone formation is stopped, then there is less sodium and water retention and reduction in the edema, right? So recommended as standard initial congestive heart failure therapy, they prolong life in CHF, অর্থাৎ mortality morbidity কমায়,
may result in hypotension in patients who are volume depleted. So start at low dose, যেটা আমি বললাম 2.5 বা আরো কম আছে 1.25 থেকে you can go up to 5 BDPC, মানে তুই দিতে পারবি দিনে 2.5 থেকে স্টার্ট করলি, 1.25 দুবার দিলি মানে 2.5 থেকে আপ টু 10. ARB may be substituted if patient is intolerant to ACE, যেটা বললাম একটু আগে লেখালাম. Very important, monitor serum electrolytes because ACEI can cause hyperkalemia, especially with spironolactone. So consider hydralazine plus oral nitrate instead in patients who develop hyperkalemia or renal insufficiency. Okay. Angiotensin 2 is a powerful vasoconstrictor present in plasma in high concentrations in cardiac failure. ACE in EI prevent the conversion of angiotensin 1 to angiotensin 2 and thereby reduces the level of angiotensin 2 in plasma. As a result, there is reduction in vasoconstriction and subsequent reduction in afterload. Okay. Aldosterone causes salt and water retention, increases plasma volume. ACE inhibitor prevents the formation of aldosterone by reducing angiotensin 2. So there is reduction in salt and water retention and as a result fall in preload. So it reduces both afterload and preload. Okay. তাহলে লিখে রাখ, এসি ইনহিবিটর কোশ্চেন আসে পরীক্ষায়, ভেরি কমন, জাস্ট 3টে পয়েন্ট অ্যান্সার লিখবি, মেকানিজম অফ অ্যাকশন. ইফ ইউ রাইট দিস 3 পয়েন্টস, হাতি ঘোড়া আর কিছু লিখতে হবে না, ইউ উইল গেট ফুল মার্কস. ওকে, নাম্বার 1, এবার এটাকে তোরা ইলাবোরেট করে দিবি. ওকে, দ্যাটস আপ টু ইউ, আমি ওইটার মধ্যে ঢুকছি না, আমি জাস্ট পয়েন্টটা ধরিয়ে দিচ্ছি. এসি ইনহিবিটর মেকানিজম অফ অ্যাকশন, নাম্বার 1, inhibits ACE arrow, always write in flowchart, arrow inhibition of angiotensin 2, হলো arrow inhibition of vasoconstriction, হলো arrow fall in afterload, হলো arrow fall in BP, arrow fall in BP and cardiac output, হলো arrow better systolic function of heart, হলো. আচ্ছা, আরেকটা জায়গা দিয়া পাশে আয়, এটা একটা হলো পাশে এসি ইনহিবিটর থেকে আরেকটা arrow inhibits aldosterone secretion, হলো arrow inhibits sodium and water retention, arrow reduces edema, হলো arrow reduces dyspnea and preload, তাই না? তাহলে আফটারলোড কমলো, হ্যাঁ ফ্লোচার্ট আরেকটা আছে, হ্যাঁ ফ্লোচার্ট রিপিট করব. আচ্ছা বল, এটা কি কি বললাম বল পরপর.
ইনহিবিটস অ্যালডোস্টেরন সিক্রিশন, তারপর inhibits sodium and water retention, next reduces edema, reduces preload and dyspnea. হলো নাম্বার 3 আরেকটা অ্যারো দে, causes cardiac remodeling. হলো এই তিনটে পয়েন্ট লিখবি, আর এর সঙ্গে রাসের একটা ছবি এঁকে কোথায় এসি ইনহিবিটরটা কাজ করে অ্যারো দিয়ে দেখিয়ে দে, ফুল মার্কস, কোথাও কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ কার্ডিয়াক রিমডেলিং। না না না, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা হচ্ছে ন্যাচারাল ফিনোমেনন, তার রিমডেলিং করছে এসি ইনহিবিটর, মানে আগের জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করবে বা ডিজিজ প্রোগ্রেশনটা আটকে দেবে, যেটুকু হয়েছে ওখানেই আটকে যাবে। ওকে, নেক্সট ইজ বিটা ব্লকার্স। ওকে, administered in gradually augmented doses. ওকে, এবং পেশেন্টস যাদের হার্ট ফেলিওরে ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 40%, তাদের ক্ষেত্রে দিতেই হবে আমার বিটা ব্লকার। ওকে, লেখ রাইট এফেক্ট অফ বিটা ব্লকার ইন হার্ট ফেলিওর। বিটা ব্লকার হার্ট ফেলিওরে কিভাবে কাজ করে? আচ্ছা, অ্যাকিউট কন্ডিশনে প্রথম কথা হচ্ছে লেখ, প্রথম কথা নট ইন অ্যাকিউট কন্ডিশন, নট ইন অ্যাকিউট কন্ডিশন। ওকে, অর্থাৎ পেশেন্ট গ্যাসপিং কন্ডিশনে এলো, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, হাত পা ফুলে ঢোল হয়ে গেছে, এই কেসে আমি বিটা ব্লকার দেব না। এই কেসে বিটা ব্লকার দিলে আরো খারাপ হবে, কারণ পেশেন্টের তখন এন্ড স্টেজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে, তুই বিটা ব্লকার দিলে সেটাকে আটকে দিবি, সো দ্য পেশেন্ট উইল ডাই। Okay, so not in an acute condition. Beta blocker will give in chronic cases. Patient বাড়িতে আছে, খাচ্ছে যাচ্ছে, ওপিডিতে এসে দেখাচ্ছে, তখন আমি তাকে বিটা ব্লকার দিয়ে রাখবো ফর মেইনটেনেন্স, বাট নট ইন কেস অফ অ্যাকিউট কেসেস। তাহলে বিটা ব্লকার ইন হার্ট ফেলিওর মেকানিজম কিভাবে কাজ করে? So number 1, improves systolic function, improve systolic function on prolonged therapy, improves systolic function on prolonged therapy. Number 1. Number 2, reduces cardiac remodeling, reduces cardiac remodeling. Number 3, decrease heart rate, decrease heart rate. Number 4, improve exercise tolerance, improve exercise tolerance. এই এক্সারসাইজ মানে ওই এক্সারসাইজ নয়, এই এক্সারসাইজ টলারেন্স মিন্স, অর্থাৎ পেশেন্ট যখন তোর কাছে আসবে, হার্ট ফেলিওরের পেশেন্ট এসে বলবে, কিভাবে বুঝবি হার্ট ফেলিওর হচ্ছে? এসে বলবে যে ডাক্তারবাবু, আমি আগে এইখান থেকে ওই সিঁড়ি অবধি হেঁটে যেতাম, আমার কোনো সমস্যা ছিল না, এখন আমি এই সিঁড়ি থেকে ওই অবধি উঠলেই আমার হাঁপ ধরে যাচ্ছে, আমি আগে এখান থেকে বাজার যেতাম, কোনো সমস্যা হতো না, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেলেই আমার বসতে হয়, আমার বুক ধরপড় করে। Okay, so that is the first sign that the patient is having a progressive heart failure. সেখান থেকে তোকে অ্যাসেস করতে হবে, মেবি it may not be a case of heart failure, it may be some different other case, but one of your diagnosis should be heart failure. Okay, তাহলে বিটা ব্লকার কি করে? লং টার্ম পেশেন্টের, অর্থাৎ পেশেন্ট বিটা ব্লকার খাবে, খেতে শুরু করবে, 3 মাস পর বলবে হ্যাঁ আমি আবার যেতে পারছি, বা আমি আবার এই সিঁড়িটা উঠতে পারছি, কিছুটা হয়তো স্লো বাট পারছি, দ্যাট ইজ দ্য কজ। Okay, that means improves exercise tolerance. Next, reduced myocardial oxygen demand, reduce myocardial oxygen demand.
ওকে, last point, on prolonged use decreases left ventricular chamber size, left ventricular chamber size reduce করে। ওকে, এই হচ্ছে বিটা ব্লকারের ফাংশন ইন হার্ট ফেলিওর। In hypertension, in ischemic heart disease also, this is the same answer. Okay. কখন দেব না বিটা ব্লকার? পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে, তাই না? কন্ট্রাইন্ডিকেশন কি? ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর কন্ট্রাইন্ডিকেশন কি? হার্ট রেট খুব কম, 50 এর নিচে পালস রেট, দেওয়া যাবে না। ব্র্যাডিকার্ডিয়া। এবার একটা নতুন ড্রাগ বলবো, এটা বেসিক তোদের এই প্রোটোকলের মধ্যে নেই, কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে ইভাব্রাডিন। ওকে, একটা কথা জেনে রাখ, খালি জাস্ট একটা কথা জেনে রাখ, ইভাব্রাডিন ইট ইনহিবিটস সাইনোঅ্যাট্রিয়াল ফানি কারেন্ট। ওকে, ইট ইজ অ্যান ইনহিবিটর অফ, আমরা বলি ফানি কারেন্ট। ওকে, অর্থাৎ এসএ নোডটাকে ইনহিবিট করে। ওকে, এসএ নোড ইনহিবিট করে, it's a funny current inhibitor. It is the second line agent that can be prescribed in patients with left ventricular ejection fraction less than 35%, in sinus rhythm with heart rate more than 70, already on maximally tolerated beta blocker dose or have a contraindication to beta blocker. তাহলে ইভাব্রাডিন একটা কথা লিখে রাখ, it is, what is ivabradin? Inhibitor of funny current, inhibitor of funny current, সেটা হচ্ছে SAIF, SAIF, ওই যে লিখেছি সাইনোঅ্যাট্রিয়াল নোডাল IF। ওকে, এটা কখন দেব আমরা? যখন বিটা ব্লকার একজন পেশেন্টকে ম্যাক্সিমাম দিয়ে দিয়েছিস তুই, আর বিটা ব্লকার বাড়াতে পারছিস না, কিন্তু তাতেও পেশেন্টের হার্ট রেট হাই, তখন ইভাব্রাডিন দেওয়া যেতে পারে। ওকে, এই নতুন ড্রাগ একদম এটা। নেক্সট হচ্ছে ভ্যাসোডাইলেটর। ভ্যাসোডাইলেটর কি? যে হাইড্রালাজিন এবং আইসোসরবাইট ডাইনাইট্রেট। উই অল নো অ্যাবাউট মোনোট্রেট, সরবিট্রেট, তাই তো? সবাই আমরা নাম শুনেছি সরবিট্রেট বা মোনোট্রেট যেটা বলি আমরা, সেইটাই। এবার এটাতে কি থাকে? বেসিক্যালি আমরা হাইড্রালাজিন এবং আইসোসরবাইট ডাইনাইট্রেট তার একটা কম্বিনেশন দিই। হলো? তাহলে লেখ, ভ্যাসোডাইলেটর কি দেব? ফার্স্ট চয়েস অফ কম্বিনেশন হচ্ছে হাইড্রালাজিন অ্যান্ড আইসোসরবাইট ডাইনাইট্রেট, আইসোসরবাইট ডাইনাইট্রেট। হলো? হাইড্রালাজিনের তলায় অ্যারো দে, অ্যারো আন্ডার হাইড্রালাজিন। হাইড্রালাজিন কি করে? ইট রিডিউসেস আফটারলোড। Hydrolyzin causes reduction in afterload. Nitrate causes reduction in venous load, তার মানে preload. হলো? তাহলে দুটো মিলে এফেক্ট হলো, একজন আফটারলোড কমালো, একজন প্রিলোড কমালো। কখন দেব? দেখ, প্রথমটা পড়ি, বলছে ফিক্সড ডোজ কম্বিনেশন of oral vasodilators, hydralazine and isosorbide dinitrate may be beneficial for chronic administration in patients intolerant to AC inhibitors and ARBs. তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো AC inhibitor আর ARB হচ্ছে ফার্স্ট লাইন, ওটাই তোকে দিতে হবে। কখন আমি দেব হাইড্রালাজিন নাইট্রেটে? যখন পেশেন্ট এসি ইনহিবিটর টলারেট করতে পারবে না।
বা এআরবি টলারেট করতে পারছে না, তখন আমার সেই চয়েস হচ্ছে হাইড্রোলাজিন আইসোসালফাইড ডাইনাইট্রাইট। ইট ইজ নট দ্য ফার্স্ট লাইন চয়েস। ওকে, আমি এটাই বারবার বোঝাতে চাইছি। অর্থাৎ যখন আমরা জিজ্ঞেস করব বা যখন তোরা একটা পেশেন্ট ফেস করবি, দ্য ফার্স্ট থিং কাম টু ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিওর, প্রথম পয়েন্ট যেন ল্যাসিক্স শুনতে পাই বা এসি ইনহিবিটর শুনতে পাই। ওকে, প্রথমেই যেন ইভাবরেটিং চলে না আসে, আমি সেটা বোঝাতে চাইছি। ওকে, সো কাম ইন দ্য সিকোয়েন্স। হাইড্রোলাজিন যেটা আমি লিখেছি, আর্টেরিওলার ডায়ালেটার, রিল্যাক্স arteriolar smooth muscles, thus reducing peripheral vascular resistance and thereby reducing afterload. Okay, প্রবলেম কি হাইড্রোলাজিনের, লিখে রাখ। মেইন প্রবলেম কি হাইড্রোলাজিনের? ইট ক্যান কজ ট্যাকিকার্ডিয়া। ওকে, ইট ক্যান কজ ট্যাকিকার্ডিয়া। ওকে, তাহলে একটা পেশেন্টের হার্ট ফেলিওর, তার যদি ট্যাকিকার্ডিয়া হয়, ঠিক আছে তো, তার একদম মাল্টি অর্গান ফেলিওর হয়ে পেশেন্ট হাওয়া হয়ে যাবে। ঠিক আছে তো, দ্যাট ইজ দ্য প্রবলেম। ওই জন্যই বারবার করে বলা হচ্ছে এসি ইনহিবিটর ইজ দ্য ফার্স্ট লাইন চয়েস। এবার লেখ, ভেরি ইম্পর্টেন্ট, মেকানিজম অফ অ্যাকশন অফ নাইট্রেটস। মেকানিজম অফ অ্যাকশন অফ নাইট্রেটস, এটা ভেরি ইম্পর্টেন্ট, লং কোশ্চেন। হ্যাঁ, মেবি, বাট দ্য মেইনটা আমি বলছি, এটা লেখ। মেকানিজম অফ অ্যাকশন অফ নাইট্রেটস। ওকে, মাঝখান দিয়ে লিখবি, মাঝখান দিয়ে। এটা যদি পাতাটা হয়, এটা যদি, ওকে, লেখ আর্জিনিন। আর্জিনিন, ARGININE, এটা বইতে 2-3 পাতা জুড়ে আছে। ওকে, ওইটা ভেঙে ভুঙে যা বার করবি আমি সেইটুকু লিখে দিচ্ছি। ঠিক আছে তো, এইটুকুই পর, এনাফ। লেখ আর্জিনিন ইন ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস, অ্যারো। ওকে, অ্যারো ক্যাপিটালে, নাও ক্যাপিটাল NOS, দ্যাট ইজ NO হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড হলো। আচ্ছা, এই যে কনভার্সনটা হলো, এই ব্র্যাকেটে লেখ NOS, দ্যাট ইজ দ্য এনজাইম। ওকে, আচ্ছা, এবার নাইট্রিক অক্সাইডের নিচে অ্যারো। অ্যারো stimulates guanylyl cyclase, stimulates guanylyl cyclase। স্পেলিংটা বলে দেবো, GUANYLYL, cyclase CYCLASE। হলো, গুয়ানিলিন সাইক্লেজ স্টিমুলেট করলো, তাহলে কি হবে? GTP টু CGMP, গুয়ানিলিন সাইক্লেজ। তো এবার এইভাবে গুয়ানিলিন সাইক্লেজ স্টিমুলেশন, দেন এইভাবে GTP, জাস্ট লাইক দিস, এই, তারপর এই GTP টু CGMP। হলো, CGMP থেকে আরেকটা অ্যারো, CGMP থেকে আরেকটা অ্যারো, সেটা হচ্ছে GMP। হলো, এই CGMP থেকে GMP এর মধ্যে যে এনজাইমটা করে সেটা হচ্ছে তার উপরে, এটার উপরে PDE, ফসফোডাইএস্টারেজ। ফসফোডাইএস্টারেজ।
হলো? আচ্ছা, এবার সিজিএমপি থেকে অ্যারো। ওকে, জিটিপি থেকে সিজিএমপি, তারতে হচ্ছে স্টিমুলেশন অফ গোনালিস সাইক্লেস, আর তারপরে হচ্ছে সিজিএমপি থেকে জিএমপি, তাতে হচ্ছে পিডিই। এবার জিএমপি থেকে অ্যারো। ওকে, অ্যারো, তাতে আবার এইভাবে হচ্ছে ফসফোরাইলেটেড, এইদিকে এরকম তো, তার এইদিকে হচ্ছে ফসফোরাইলেটেড, ফসফোরাইলেটেড, ফসফোরাইলেটেড মায়োসিন লাইট চেন কাইনেজ, এমএলসি, ফসফোরাইলেটেড মায়োসিন লাইট চেন কাইনেজ। হলো? থেকে অ্যারো, এটা কি করে? সিজিএমপিটা ডিফসফোরাইলেশন করে অফ মায়োসিন লাইট চেন কাইনেজ। তাহলে ডিফসফোরাইলেটেড মায়োসিন লাইট চেন কাইনেজ, সিজিএমপি, ডিফসফোরাইলেটেড মায়োসিন লাইট চেন কাইনেজ। হলো? হ্যাঁ, তার নিচে অ্যারো, ডিফসফোরাইলেটেড মায়োসিন লাইট চেন কাইনেজের নিচে অ্যারো, রিল্যাক্সেশন অফ ব্লাড ভেসেলস। হলো? অ্যারো হচ্ছে ভ্যাসোডাইলেটেশন। ক্লিয়ার? বোঝা গেল যে হাউ নাইট্রেট কজেস ভ্যাসোডাইলেটেশন। হলো? এইটা পুরো একদম লিখে দিতে হবে, তাহলেই নাইট্রেটের মেকানিজম অফ অ্যাকশন। কোনো এক গাদা দুপাতা লেখার ছবি কিচ্ছু দরকার নেই, জাস্ট রাইট দিস ফ্লো চার্ট, ইউ উইল গেট ফুল মার্কস। ওকে, যত কম লিখবি তত কম ভুল হবে। ফ্লো চার্টে মনে রাখাও সুবিধা এবং লেখাও সুবিধা, এটা আমার অন্তত মনে হয়। আচ্ছা, এইখানে কি একটু বলে রাখা যায় যে পিডিই, এই পিডিইটাকে ইনহিবিট করা যায়। দেখ তোরা চার্টটা দেখ, ফ্লো চার্টটা, যদি কোন একটা ড্রাগ দিয়ে পিডিইটাকে ইনহিবিট করে দেওয়া যায় তাহলে কি হতে পারে? ইউ টেল মি, ইউ পিপল টেল মি, if I stop the phosphodiesterase PDE, then what will happen? দাঁড়া বলুই দে, আর কে কি বলে দেখি, বল। যদি আমি পিডিটাকে ইনহিবিট করে দিই, then what will happen? হ্যাঁ, there will be cyclic GMP, CGMP আরো বেড়ে যাবে, তাই না? So there will be more vasodilatation, তাই তো? পেশেন্টের ব্লাড প্রেশারটা ফল হয়ে যাবে, তাই তো? তাহলে PDE inhibitor is an antihypertensive, right? Antihypertensive হিসেবে ইউজ হয় না। Can you know? Yes, it is sildenafil citrate. So লিখে রাখ, sildenafil citrate, sildenafil citrate. It is SILDENAPHIL, sildenafil, FIL, sorry, sildenafil, SILDENAFIL, sildenafil. It is an inhibitor of PDE. Okay, you know the brand name of sildenafil? কে জানে? ভাইগ্রা। তাহলে কন্ট্রাইন্ডিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, লোকে এগুলো জানে না। কন্ট্রাইন্ডিকেশন কি? পেশেন্ট অন নাইট্রেট শুড নট টেক ভাইগ্রা or the person will die, একদম ডাই, ডেথ। ওকে, that is one of the major contraindication. Drug interaction আসে sildenafil with nitrate. Also it causes epicardial coronary artery vasodilatation, nitrate করে, and increase coronary blood flow, এটাও করে। epicardial coronary artery vasodilatation it can cause. নাইট্রেটের একটা প্রবলেম হচ্ছে নাইট্রেট টলারেন্স হয়,
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নাইট্রেটের উপর পেশেন্ট ডিপেন্ডেন্স হয়ে যায়। ওকে, এটা একটা বলি, 2 মিনিট টাইম আছে, যে এটা প্রথম বেরোলো কি করে নাইট্রেট টলারেন্সটা। এটা তখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে সবে ইংল্যান্ডে। ওকে, ইট ওয়াজ দ্য 18th century স্টোরি। ইট ওয়াজ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হ্যাপেনিং ইন ইংল্যান্ড, এবং ওয়ার্কাররা তখন এই সায়ানাইড তৈরি হতো। ওকে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তো বিশালভাবে ইউজ হয়েছে সায়ানাইড, তার আগেও ইউজ হতো, এবং বিভিন্ন বাই প্রোডাক্টসেও মানে ইন্ডাস্ট্রিয়াল ইউজে সায়ানাইডটা ইউজ হতো, এবং নাইট্রেটের অনেক ফাংশন ছিল। তো দেয়ার ওয়াজ এ হিউজ নাম্বার অফ লেবার্স ইন ইংল্যান্ড, হিউজ নাম্বার অফ ওয়ার্কিং লেবার্স। তারা কি করতো, তখন তো এত ইন্ডাস্ট্রিয়াল ল ছিল না যে 8 ঘন্টা কাজ করাতে হবে, 12 ঘন্টা কাজ করাতে হবে, ইউ ক্যানট ফোর্স সামবডি টু ওয়ার্ক মোর দ্যান দ্যাট। তখন এইসব ইন্ডাস্ট্রিয়াল লস আসেনি। তো ওরা সারা সপ্তাহ কাজ করত, সোম থেকে শনি অবধি প্রচন্ড কাজ করত। কাজ করার পরে রোববারটা রেস্ট। এবার সোম থেকে শনি কন্টিনিউয়াস নাইট্রেট এক্সপোজার হচ্ছে, এভরিডে 12 আওয়ার্স 10 আওয়ার্স নাইট্রেটের এক্সপোজারে রয়েছে। রোববার কি হলো, হঠাৎ করে নাইট্রেটটা নেই, কারণ রোববার সে বাড়িতে আছে। দেখা গেল যে সোমবার মোস্ট অফ দ্য পিপল 40% 50% ওয়ার্কার দে আর অ্যাবসেন্ট অন মন্ডে বিকজ অফ সিভিয়ার হেডেক। সিভিয়ার হেডেক, মোস্ট অফ দ্য ওয়ার্কার্স তারা বলছে যে সোমবার আমরা কাজ করতে পারছি না, আমাদের এত মাথা যন্ত্রণা হচ্ছে। তো হোয়াট ইজ দ্য কজ, হোয়াট ইজ দ্য কজ, খুঁজতে খুঁজতে দেখা গেল যে এইটা হচ্ছে কারণ, যে সোম থেকে শনি তারা কন্টিনিউয়াস নাইট্রেটে এক্সপোজড, রোববারটা বাড়িতে থাকছে, রোববারটা নাইট্রেটটা বেরিয়ে চলে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ভ্যাসোডাইলেটর প্রপার্টিটা থাকছে না, সোমবার ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে যাচ্ছে আর হেডেক হয়ে যাচ্ছে, হাইপারটেনশন হয়ে যাচ্ছে। ওকে, সো ফ্রম দ্যাট দ্য আইডিয়া কেম নাইট্রেট টলারেন্স। ওকে, সো দ্যাট ইজ ভেরি, নাইট্রেট অলওয়েজ, পেশেন্ট কিছুদিন নাইট্রেট খাবে, তারপরে বলবে নাইট্রেটের কাজ হচ্ছে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম উইথ ইট। নাইট্রোপুসাইড কি, নাইট্রেট is only a vasodilator, but sodium nitroprusside is arterial dilator and a vasodilator. Mechanism of action is same. Okay, যেটা আগে বললাম same. In patients with severely impaired left ventricular function and diastolic ventricular distension, the reduction of arterial impedance is the predominant effect, leading to rise in cardiac output. এবার হচ্ছে যেটা কোশ্চেন এসেছে তোদের, ওকে, ARNI, এই এনআই বস্তুটা কি তার আগে জানতে হবে। এই নেপ্রিলাইজিন, দেখা গেছে যে যখন হার্ট ফেলিওর হয় তখন হার্ট একটা ম্যাটেরিয়াল রিলিজ করে, একটা কম্পাউন্ড রিলিজ করে হার্ট থেকে, দ্যাট ইজ কল্ড এনপি। ওকে, ANP or BNP, বেসিক বেসাল নাট্রিউরেটিক পেপটাইড or atrial natriuretic peptide. ওকে, এই দুটোর কাজ কি, এরা কি করে, যে ANP and BNP inhibits the cardiac hypertrophy and fibrosis. ওকে, এছাড়াও কিডনিতে ফাংশন আছে, কিডনিতে ক্যান কজ natriuresis or diuresis, ব্লাড ভেসেলে ক্যান কজ vasodilatation. ওকে, আর্টেরিয়াতে ক্যান কজ রিডাকশন ইন অ্যালডোস্টেরন সিক্রিশন, এগুলো করতে পারে। এবারে ড্রাগটা কি, সেকুবিট্রিল অর ভালসাট্রান, লিখে রাখ ARNI, সেকুবিট, এটা কোশ্চেন এসছে এবার তোদের সেকেন্ড প্রফে, সেকুবিট্রিল অ্যান্ড ভালসাট্রান, VALSATRAN, ভালসাট্রান অ্যান্ড সেকুবিট্রিল। ওকে, এর ফাংশন কি, inhibits neprilysin, inhibits neprilysin. ওকে, নেপ্রিলাইজিন যদি ইনহিবিটেড হয় তাহলে কি হবে, অ্যারো ইনহিবিটস নেপ্রিলাইজিন, তাহলে অ্যারো ইনক্রিজ ANP and BNP, increase ANP
and BNP হলো অ্যারো। তাহলে ইনক্রিজ অ্যারো দিয়ে কি কি হবে? অ্যারো দিয়ে নাম্বার 1 ইনক্রিজ ডাইউরেসিস, ইনক্রিজ ডাইউরেসিস, DIURESIS, ডাইউরেসিস মানে জল বেরিয়ে যাওয়া, ইনক্রিজ ডাইউরেসিস হলো নাম্বার 1। নাম্বার 2 ভ্যাসোডাইলেটেশন, নাম্বার 3 রিডাকশন ইন অ্যালডোস্টেরন সিক্রিশন, রিডাকশন ইন অ্যালডোস্টেরন সিক্রিশন হলো। আর কি করে? এটা হচ্ছে একটা এফেক্ট। আর একটা এফেক্ট কি? ইনহিবিটস AT1 দ্যাট ইজ অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর, ইনহিবিটস AT1 রিসেপ্টর, ফলে ওই অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মতন এফেক্ট হবে। ওকে, ব্লকস AT1 রিসেপ্টর। ওকে, রেস্ট ইজ সেম লাইক ARB, ARB is AT1 blocker, okay, angiotensin receptor blocker, so the rest of the effect will be just like ARB, okay, ARB টা লিখে দিবি তাহলেই হবে। এটাই হচ্ছে কোশ্চেন NI। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে ARNI কেন বলছি? কারণ এটা সিঙ্গেল দেওয়া হয় না, নট মনোথেরাপি, উই গিভ উইথ কম্বিনেশন উইথ ARB, so ARB plus NI, that is called ARNI। ওকে, আর কিছুই নয়। সো লাস্ট থিং সেটা হচ্ছে, দেখ আমি যে ড্রাগগুলো বলেছিলাম সব কটা হয়ে গেছে, লাস্ট হচ্ছে আয়োনোট্রপস। আয়োনোট্রপস কি? ডোবুটামিন, ডোপামিন আর ডিগক্সিন। ইউজড টু অ্যাকমপ্লিশ দিস, দিস ড্রাগস প্রোভাইড শর্ট টার্ম সার্কুলেটরি সাপোর্ট ইন অ্যাডভান্সড CHF via stimulation of cardiac myocyte dopamine, that is D1 and beta adrenergic receptors in heart. Okay, so short term support কখন দেব ডোপামিন? পেশেন্ট হসপিটালে আছে, হার্ট ফেলিওর নিয়ে ICU তে অ্যাডমিশন হয়েছে, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, বিপি বেড়ে 200 কাছাকাছি চলে গেছে, ইন দোজ কেসেস আমরা ডোপামিন দেব, বা বিপি খুব ফল হয়ে যাচ্ছে, ইন দোজ কেসেস আমরা এটাকে ডোপামিনে যাব, ডোপামিন বা ডোবুটামিন। প্রথম হচ্ছে ডোবুটামিন। ডোবুটামিনের এফেক্ট কি? এটা লিখে রাখ, বিটা 1 মোর দেন অ্যারো, বিটা 2 দেন অ্যারো আলফা। তাহলে দেখ বিটা 1 এর জন্য কি হবে? পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট, ভেরি সিম্পল, increases FOC, stimulates beta 1, then augments cardiac output without significant peripheral vasoconstriction. কেন? because stimulates beta 2 also, তাই না? and or with mild tachycardia, mild tachycardia হতেও পারে নাও পারে। must be used for short periods and intermittently, দুদিনের জন্য দেব, পেশেন্ট ঠিক হয়ে গেলে বার করে আনবো, আবার নরমাল থেরাপিতে চলে যাব। নেক্সট কি? ডোপামিন, এটা লিখে রাখ, ডোপামিন কি? DA দেন বিটা 1 দেন আলফা। ডোপামিন কি হলো? DA দেন বিটা 1 দেন আলফা। ওকে, এটা লিখে রাখ। এবার নেক্সট, ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন অফ ডোপামিন, ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন অফ ডোপামিন, এক একটা ডোজে এক একটা এফেক্ট। লো ডোজ, ফার্স্ট ইজ লো ডোজ। লো ডোজ হচ্ছে লেস দ্যান 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, লেস দ্যান 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, লো ডোজ। ওকে, লো ডোজে কি করে? লেখ, লো ডোজ ভাস্কুলার স্মুথ মাসেল ভ্যাসোডাইলেটেশন, ভাস্কুলার স্মুথ মাসেল vasodilation, that is number 1. Number 2, activates DA2 receptor, activates dopamine, capital D capital A, activates DA2 receptor, arrow, DA2 receptor এর পাশে লেখ ব্র্যাকেটে হেটেরো রিসেপ্টর, ব্র্যাকেটে লেখ হেটেরো রিসেপ্টর। ওকে, অর
or autoreceptor. Hello, arrow inhibits or decreases norepinephrine release. বোঝা গেল? হ্যাঁ, inhibits norepinephrine release, arrow. Dilatation of splanchnic, splanchnic মানে of spleen, splanchnic and renal, dilatation of splanchnic and renal blood vessels. Okay, arrow increases renal blood flow, increases renal blood flow. Okay, arrow preservation, preservation of kidney function, in heart failure. হলো? তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে আমার একটা হার্ট ফেলিওর হচ্ছে, আমার দরকার হচ্ছে আয়োনোট্রপিক, তাহলে আমি নরএপিনেফ্রিন দিতে পারি? অ্যাড্রিনালিনের মতন আয়োনোট্রপিক এজেন্ট থাকতে ডোপামিন কেন? তাহলে কজ হচ্ছে এটা, বিকজ অ্যাড্রিনালিন দিলে অ্যাড্রিনালিন সব কিছুর ভ্যাসোকনস্ট্রিকশন করে দেবে। তাহলে পেশেন্টের হার্ট ফেলিওর হচ্ছে, তাহলে তার কিডনি ফাংশন ডিটোরিয়েট করছে, কি হবে? কিছুক্ষণ পরে বিপি তো বাড়বে, কিন্তু পেশেন্টের ইউরিন হওয়া বন্ধ হয়ে যাবে, কিডনি ফেলিওর হয়ে যাবে। তাহলে এমন একটা এজেন্ট চুজ করতে হবে যেটা হার্টের প্রেশারটা বাড়াবে, পাম্পিং ক্যাপাসিটি বাড়াবে, কিন্তু কিডনিটাকে শাটডাউন করবে না। ডোপামিন হচ্ছে সেই এজেন্ট। লো ডোজে যদি দাও তাহলে হার্টের পাম্পিং ক্যাপাসিটি বাড়াবে, আবার কিডনিতে ফ্লোটাকেও ঠিক রাখবে। দ্যাট ইজ ওয়াই ডোপামিন ইজ গিভেন ইন লো ডোজ ইন কার্ডিওজেনিক শক অর হার্ট ফেলিওর। ওকে, ইন্টারমিডিয়েট ডোজে কি হবে? নেক্সট ডোজ কি? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট কত? 2 to 5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। ইন্টারমিডিয়েট ডোজে প্রবলেম কি? It will stimulate directly the beta 1. It will directly stimulate the beta 1. Okay, and also stimulates norepinephrine release. হলো? তা নরএপিনেফ্রিন বেরোলো আর বিটা 1 স্টিমুলেশন হলো, মানে হয়ে গেল, পেশেন্টের হার্ট রেট তো বাড়লো কিন্তু কিডনি ফাংশন বন্ধ হয়ে গেল। ওকে, সো দ্য বেনিফিশিয়াল এফেক্ট অফ লো ডোজ ইজ লস্ট ইন হাই ডোজ। দেখ এখানে ছবির আকারে দেওয়া আছে যে ডোপামিন এবং ডোবুটামিন কোথায় কোথায় কাজ করছে। ওকে, লাস্ট তাহলে একটা হচ্ছে লো ডোজ দ্যাট ইজ লেস দ্যান 2, ইন্টারমিডিয়েট ডোজ 2 to 5, এবার হাই ডোজ। হাই ডোজ হচ্ছে 5 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। 5 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এটা কি হবে? ডাইরেক্ট আলফা স্টিমুলেশন, ডাইরেক্ট আলফা স্টিমুলেশন। তাহলে আলফা স্টিমুলেশন হ্যাজ নো রোল ইন হার্ট ফেলিওর, তাই না? তো অ্যাবসলিউটলি নট নিডেড ইন হাই ডোজ, তাই না? কখন আমি হাই ডোজে দেব? দেব কখন? আমি সেপসিসে দেব, ওকে, অ্যানাফাইলাক্সিসে দেব। অ্যাড্রিনালিন দেওয়া যায়, বেসিক্যালি অ্যাড্রিনালিনই আমরা দিই, বাট যেহেতু হাই ডোজের একটা কথা আসছে তাই আমি বললাম ইট ক্যান বি ইউজড ইন sepsis and anaphylaxis. sepsis এ দেব, anaphylaxis এ দেব। ওকে, লাস্ট থিং
যেটা বলে আজকে টপিকটা শেষ করব এবং ক্লোজ হয়ে যাবে হার্ট ফেলিওর, সেটা হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস, ডিগক্সিন। দেখ একসময় ডিগক্সিনই ছিল এর মেইন ড্রাগ। আজকে ডিগক্সিন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সব ড্রাগের পর লাস্টে আমি ডিগক্সিন বলছি। ওকে, so that is the beauty of therapy. The therapy that was first line 5 years back or 10 years back, that is coming at last line today. Okay, তো ডিগক্সিন বলে শেষ করব। তার আগে একটা জিনিস বুঝে নে, একটু টাইম লাগবে, আজকে আর 5টা মিনিট এক্সট্রা টাইম নেব। ওকে, আদারওয়াইজ ইট উইল বি টাফ ফর মি। দেখ এটা হচ্ছে একটা কার্ডিয়াক মায়োসাইট, প্লিজ লিসেন, এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কার্ডিয়াক মায়োসাইট। এটা একটা হার্টের সেলের ভেতরে কি হয়, দেখ এখানে হার্টের সেলের সবচেয়ে বেশি কোন জিনিসটা দরকার, পাম্পিং ক্যাপাসিটি, তাই না? পাম্পিং ক্যাপাসিটি থাকার জন্য কোনটা দরকার, ক্যালসিয়াম। তো দেখ এখানে অজস্র ক্যালসিয়াম চ্যানেল, এই একটা ক্যালসিয়াম চ্যানেল, এই একটা ক্যালসিয়াম চ্যানেল, এই ক্যালসিয়াম বাইরে থেকে ঢুকছে, এই আবার ক্যালসিয়াম চ্যানেল। ওকে, তাহলে এতগুলো চ্যানেলকে ব্যালেন্স করার জন্য আমার একটা সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জারও রয়েছে। হলো, অর্থাৎ ক্যালসিয়াম ঢুকবে, সোডিয়াম বেরিয়ে সেটা ব্যালেন্স করবে, বা সোডিয়াম ঢুকবে, ক্যালসিয়াম বেরিয়ে সেটা ব্যালেন্স করবে। আলটিমেটলি কি করতে হবে, যে সার্কোপ্লাজমিক এই যে সাইটোপ্লাজম, তার মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ঢোকাতে হবে। দ্যাট ইজ দ্য ফাইনাল থেরাপি। এই সার্কোপ্লাজম রেটিকুলাম, এটা এর মধ্যে কি থাকে, এর মধ্যে একটা রিসেপ্টর থাকে, দ্যাট ইজ কল্ড রায়ানোডিন রিসেপ্টর। ওকে, এই রায়ানোডিন রিসেপ্টর ইজ রেসপন্সিবল ফর ক্যালসিয়াম রিলিজ। ওকে, ডিগক্সিনের কাজ কি, ডিগক্সিন কি করে, এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএসটাকে বন্ধ করে দেয়। ওকে, ইফ দিস সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ইজ ক্লোজড, তাহলে কি হবে, সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ হতে পারবে না। তার ফলে কি হবে, ক্যালসিয়াম চ্যানেলগুলো, এই যে 3টে ক্যালসিয়াম চ্যানেল, সোডিয়াম বেরোচ্ছে, ক্যালসিয়াম বেরোচ্ছে, সোডিয়াম ঢুকছে, ক্যালসিয়াম বেরোচ্ছে, এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে সোডিয়াম ক্যালসিয়ামের এক্সচেঞ্জ ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেল। একটাই মাত্র চ্যানেল ওপেন রইল, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, যেটা দিয়ে শুধু ক্যালসিয়াম ঢুকেই যাবে ভেতরে। So ultimately what will happen, there will be more calcium available to the sarcoplasmic reticulum. Okay, and there will be increased contraction. Okay, but decrease in contractility, increase force of contraction but decrease in contractility. Okay, huh? Because digoxin has vagotonic action. আমি আসছি সেটাই, just 5 minutes. তাহলে দেখ এটা লিখে নে, তাহলে মেকানিজম অফ অ্যাকশন অফ কার্ডিয়াক গ্লাইকোসাইডস, এটা লিখে নে। এই বইতে ভীষণ কমপ্লিকেটেড আছে, এটা একদম সিম্পলি ফর্ম, এটাই লিখে নে। তাহলে দেখ ওই যে আমি ওখানে আনছি ফ্লো চার্টটা, ওটা দেখে টোক, কার্ডিয়াক গ্লাইকোসাইডস অ্যারো, একদম এইভাবে পরীক্ষায় লিখবি, পাশে ছবিটা আঁকবি, তার পাশে একটা ফ্লো চার্ট দিবি, এন্ড অফ স্টোরি, কিচ্ছু পাতার পর পাতা লেখার ব্যাপার নেই। কার্ডিয়াক গ্লাইকোসাইডস অ্যারো, ইনহিবিট সোডিয়াম পাম্প ইন কার্ডিয়াক সেলস, ইনহিবিট sodium pump in cardiac cells. Hello, accumulation of intracellular sodium, accumulation of intracellular sodium, hello, prevents extrusion of calcium and increased entry of calcium into the cell. Prevents extrusion of calcium and increased entry of calcium into the cell. তাহলে কি হলো, increased calcium intracellularly, বোঝা যাচ্ছে তো, ক্লিয়ার? So increased calcium intracellularly. হলো, নেক্সট, stored in sarcoplasmic reticulum. ক্যালসিয়ামটা কি হচ্ছে, এই যে দেখ সার্কা 2, এই ক্যালসিয়ামটা বেড়ে যাচ্ছে এখানে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম সার্কা 2 রিসেপ্টর দিয়ে ঢুকিয়ে দিল।
ক্যালসিয়ামটাকে নিজের ভেতরে এবং রিলিজ করতে শুরু করলো। সো কি হলো? ইনক্রিজড ক্যালসিয়াম ডিউরিং ইচ কন্ট্রাকশন। সি, ইনক্রিজড ক্যালসিয়াম ডিউরিং ইচ কন্ট্রাকশন। হলো, যার ফলে কি হলো? পজিটিভ আয়নোট্রপিক এফেক্ট। ক্লিয়ার? পজিটিভ আয়নোট্রপিক এফেক্ট, যার ফলে কি হলো? there will be improvement in, আরেকটা দেবো? ক্লিয়ার তো? লেখা হয়েছে তো? হ্যাঁ, ঠিক রাখ। অ্যাডিশনাল এফেক্ট, অ্যাডিশনাল এফেক্ট, যে digoxin has additional vagotonic effect, vagus nerve stimulation, so causes vagotonic. Digoxin has additional vagotonic effect. Okay, arrow reduces the heart rate. বোঝা গেল? অদ্ভুত, হার্ট রেট কমাচ্ছে কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে, তাই না? তাহলে হার্টের পাম্পিং রেটটা কমছে কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ছে। তাহলে কি হলো? মোর টাইম ফর দ্য ব্লাড টু ফিল দ্য হার্ট, তাই না? তাহলে নাম্বার 3, দেয়ার ইজ ইনক্রিজ ডায়াস্টোলিক টাইম, ফিলিং টাইম, ইনক্রিজ ডায়াস্টোলিক ফিলিং টাইম। হার্টের পাম্পিংটা কম স্লো হচ্ছে কিন্তু ফোর্সটা বাড়ছে। তাহলে কি হলো? প্রত্যেকটা পাম্পের সময় হার্টটা পুরো ফিল হচ্ছে এবং ফোর্সলি আউটপুটটা বেরোচ্ছে। ওকে, আরো অনেক কিছু আছে, আমার স্লাইডটা নিয়ে নিস, ওখানে পেয়ে যাবি। এগুলোর মধ্যে আর ঢুকলাম না এখন। সো এটা বলে শেষ করব যে কিভাবে এটা পাওয়া গেল। যে ইংল্যান্ডে এই ভদ্রলোক উইলিয়াম উইদেরিং, স্যার উইলিয়াম উইদেরিং, এ খুঁজে বেড়াচ্ছিল হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট। তো ও ট্রিটমেন্টগুলো খুঁজতো, পাচ্ছিল না। তো ও তখন ইংল্যান্ডে আবিষ্কার করে যে একজন উইচ আছে, উইচ, দ্যাট ওয়াজ এ উইচ, বলে না? তো দ্যাট উইচ হ্যাজ সাম রেমেডি। ও কি করতো? ওই ফক্স গ্লোভ, এটা বেসিক্যালি পাওয়া যায় একটা ন্যাচারাল প্ল্যান্টে, দ্যাট ইজ কল্ড ফক্স গ্লোভ। ওই ফক্স গ্লোভ প্ল্যান্টটা ও জলে ভিজিয়ে রাখতো ওই মহিলা, এবং জলে ভিজিয়ে ওই ভেজানো জলটাকে পেশেন্টদের খাওয়াতো। তাতে কি হতো? রিডিমাটা কমে যেত। ওকে, হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়তো and the patient used to feel good. Okay, so William Withering was the first botanist who identified that particular plant, that is foxglove, and ultimately subscribed the digoxin, and digoxin came into the market in 1900. Okay, that's all about cardiac glycosid and heart failure. Thank you very much. So what can we identify from skull? Gender. First থেকে first race, তারপর gender, তারপর age, তারপর sex তো হলো, হ্যাঁ? cause of death মানে injury, exact cause of death তো আমরা এমনিতে বলা যায় injury. Anything else? दिमाग लगाओ थोड़ा. Anything else? Anything else from dental records? ठीक है, okay, good. Anything else? Any kind of deformity? যদি কোনো deformity থাকে, if any kind of foreign body বা stain, যদি কারো bullet injury হলো, bulletটা যদি ভিতরে থাকে, foreign body পাওয়া যাবে. So these are the thing we can identify from skull. আজকের topic mandible. So now what do you think we can identify from mandible? স্কাল থেকে তো বললাম এত কিছু পাওয়া যায়। ম্যান্ডিবল থেকে কি পাওয়া যাবে? অ্যাপ্রক্সিমেট এজ, again, then dental, so that will help in age. এছাড়া সেম কনসেপ্ট লাগা না, রেস পাওয়া যাবে না, ঠিক আছে, রেস কাট, দেন এজ, তারপর আর কি ছিল? ইনজুরি ইফ প্রেজেন্ট, অ্যাঙ্গেল পরে আসবো। আর
সেক্স ইজ ইম্পর্টেন্ট, জেন্ডার, সেক্সুয়াল ডাইমরফিজম, এজ, তারপর কি হচ্ছে ইনজুরি ইফ প্রেজেন্ট, তারপর অবভিয়াসলি ডেন্টাল ইয়ে থেকে। রেস কি করে পাই আমরা ফ্রম স্কাল? আচ্ছা, বিফোর উই প্রসিড আমরা কিন্তু এই স্কালটাকে রিভাইজ করতে থাকবো আনটিল এন্ড আনলেস আমাদের পুরো স্কাল শেষ হোক। স্কাল বলতে কি বলছি আমি? এন্টায়ার স্কাল ইনক্লুডিং ম্যান্ডিবল। আজকে নেক্সট ক্লাস উইল বি টিথ ইন ডিটেলস উইল বি নেক্সট ক্লাস। তো নেক্সট ক্লাসেও আমরা একটু তাড়াতাড়ি ডিসকাস করব। সো দিস উইল হেল্প ইউ টু রিমেম্বার, ঠিক আছে না? তাহলে কি কি আমরা পেলাম? ঠিক আছে, এগুলো পাওয়া গেল। সেম ফ্রম ম্যান্ডিবল এক্সেপ্ট রেস। নাও স্কাল থেকে এবার আমরা, হ্যাঁ, হাউ ডু উই ফাইন্ড আউট রেস ফ্রম স্কাল? স্কাল থেকে কি করে রেস বার করি? বলো যারা অ্যাটেন্ড করছে তারা তো বলবো। ওইটা কি? হোয়াট ইজ ওইটা? ওখানে না উপরে? কি 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 ইন্ডেক্সের নাম কি এক্স্যাক্টলি? কে বললো? একটু জোরে বলো। সেফালিক ইন্ডেক্স। সো হোয়াট ইজ সেফালিক ইন্ডেক্স? হ্যাঁ, length divided by breadth, breadth divided by length, মানে width divided by length. So what is width? Maximum width by parietal diameter divided by length কি? Maximum length. Where is glabella? Where is glabella? নিচে। Where is glabella? এই glabella কোথায়? glabella কোথায়? দেখা, দেখে নে তো, পাশে দেখাচ্ছে তো, ঠিক আছে না? গ্ল্যাবেলা থেকে কোথায়? ওখানে কি? অক্সিপিটাল প্রোটুবারেন্স, ঠিক আছে? अब how will you measure protuberance? How will you measure? Vernier caliper কি বলো? কি ছিল? না no problem, गलती होता है। কি ছিল? কি বললি? টেপ। So what will be the problem if you measure it with tape? Exactly, আমি তাড়াতাড়ি করছি because it is revise. So we will measure it with vernier caliper. দেখেছিস vernier caliper? এই বক্সে আছে। এই যে প্যারালাক্স এরর, তোমার সঙ্গে এইসব ব্যাপারে পরে কথা হবে। এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে? So this is with this instrument you will measure এগুলো কার। তো রেশিয়াল, ठीक है? So this is cephalic index and this is what we use to differentiate race. যেটা পাবো ডলিকোমেসাটিয়ান ব্র্যাকি এর মধ্যে পড়বে। ওকে, ঠিক আছে? এনি কনফিউশন? নেক্সট ক্লাসে যখন জিজ্ঞেস করবো ইউ হ্যাভ টু অ্যানসার দ্য থিং। আচ্ছা, নাও মেল ফিমেল, ডিফারেন্সিয়েট মেল এন্ড ফিমেল ফ্রম স্কাল। কেন বলছি? বিকজ ইট ইজ একসঙ্গে ইয়ে। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট মেল এন্ড ফিমেল ফ্রম স্কাল? রাফ সারফেস। সেকেন্ড পয়েন্ট, ম্যান্ডিবেল যাইনি, ম্যান্ডিবেল পড়ে যাবো। রাফ, হ্যাঁ, এক করে 1 at a time। हाँ, ग्लैबेला क्या है? ग्लैबेला मोर प्रोमिनेंट, लेस मेल में मोर प्रोमिनेंट, फीमेल में। আর কি হবে গ্লैबेलाর সঙ্গে? छूके क्या है? आगे तो बोलो। प्रोमिनेंट আর স্টেট আর কি বলে ওটাকে? কি বলে এটাকে? কোনটা মেল কোনটা ফিমেল? which one is male which one is female? এটা কি? মেল। বাহ, এটা আচ্ছা, how is it male? Is it male or how is it male? If it is male, then how is it male? How is it male?
মেল কি এটা? কি রে, এটা কি মেল? ইফ ইট ইজ মেল দেন হোয়াই ইট ইজ মেল? নাক ছোট? হ্যাঁ কি রে, মেল বললি তো, হোয়াই ইট ইজ মেল? কি কি বললি? বিগার, ইজ ইট বিগার? দেন গ্ল্যাবেলা, হি সেড গ্ল্যাবেলা আছে প্রমিনেন্ট। এটা কি মেল না ফিমেল? If it is female, then explain. If it is male, then explain. Why it is female? এটা আমি দেখাচ্ছি কেন এরকম ভাবে? কোনটা স্ল্যান্টিং কিনা? হ্যাঁ, এটা কি বলে? ফ্রন্টোনেজাল জাংশন। নাক আর ফ্রন্টাল বোন জুড়ছে তো ফ্রন্টোনেজাল জাংশন। This is less oblique. It is female. Frontal bone is less sloped. Male বললে শূন্য, ফেল। এতবার বলছি 3-4টা ক্লাস একই জিনিস রিপিট। মেল বললে সত্যি ফেল, ঠিক আছে? সো দিস ইজ ফিমেল। এন্ড এলস আরেকটা কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সুপ্রাঅরবিটাল ঠিক আছে, নেই এখানে প্রমিনেন্ট, है না? আর এটা কি বলে, কি বলে? এইটা ওটা, এটা কি? ম্যাস্টার প্রসেস। ইন কেস অফ মেল বড় হয় না ছোট হয়? Pointed in case of female and in case of male it is small, right? And see এখানে ফ্রন্টোনেজাল জাংশন দেখ, হ্যাঁ এখানে গ্ল্যাবেলা দেখ, এখানে ফ্রন্ট এই কি সুপ্রাঅরবিটাল প্রমিনেন্স দেখ। হ্যাঁ স্কোয়ার আর অরবিট দ্যাট ইজ বইয়ের জন্য ঠিক আছে, বাট when you have to identify you will not go for square orbit. এটা স্কোয়ার দেখতে লাগছে, বাট all the skulls of male might not look like square, কিন্তু ফ্রন্টোনেজাল জাংশন কিন্তু প্রমিনেন্ট হবে, ঠিক আছে? আর মাসকুলেচার বেশি। সো এনি কোশ্চেনস উইথ ফ্রন্টোনেজাল জাংশন আগে থেকে? এনি কোশ্চেন ফ্রন্টোনেজাল মেল ফিমেল স্কালে ডিফারেন্সিয়েশনের আর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, কোনো প্রবলেম, কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা? তো নেক্সট ক্লাসে যখন জিজ্ঞেস করবো অ্যান্সার ইট প্রপারলি, ঠিক আছে? এরপর আমরা শিফট করছি, ওকে ঠিক আছে না? ওকে নেক্সট হচ্ছে আমরা এজ কি করে বের করব ফ্রম স্কাল। হাউ ডু ইউ থিঙ্ক উই আইডেন্টিফাই এজ ফ্রম স্কাল? Fusion of sutures. Second, ক্যাপাসিটি থেকে এজ কি করে বার করব, মানে ছোট থেকে বেশি ক্যাপাসিটি। সেকেন্ড, साइज और कैपेसिटी, ठीक है चलो ठीक है मान लेते हैं। थर्ड, এই থেকে কিছু হাউ টু ডিফারেন্সিয়েট এজ, আইডেন্টিফাই এজ ফ্রম স্কাল। দুটো বললো, সুচার বললো, कैपेसिटी বললো, আর क्या हुआ? सब टेंजेंट नहीं? गेस गेस। ফন্টানেলস, ফন্টানেলস, ফন্টানেল কি? ফন্টানেল, ফন্টানেল মানে কি পুরোটাই ব্ল্যাঙ্ক নাকি ফন্টানেল বললে, নাকি বোঝা যাচ্ছে ফন্টানেল? এক্স্যাক্টলি, অ্যান্টিরিয়র এন্ড পস্টিরিয়র দে ফিউজ এট ডিফারেন্ট এজ গ্রুপ, ঠিক আছে? তো যে যে এজ গ্রুপে ফিউজ হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আর কি কি হলো? সুচার ফিউশন, ক্যাপাসিটি, I don't like capacity but never mind, capacity or ये fontanelles are একটা important dental charting, ঠিক আছে? So this 4 to 5 points is very important. তাহলে এবার আমাকে বলো how will you differentiate? আচ্ছা হ্যাঁ, নাও যখন আমাকে বলো ফিউশন কোনটা সবার আগে হয়, কোন সুচারটা সবার আগে ফিউজ করে? আচ্ছা বিফোর দ্যাট ফন্টাল, ভেরি গুড। বিফোর দ্যাট, ঠিক আছে, আই উইল কাম ব্যাক টু ফন্টাল ওয়ান। বিফোর দ্যাট
সূচকগুলো, আচ্ছা স্কালের কটা টেবিল আছে? স্কাল বোনের কটা টেবিল আছে? গুড। আচ্ছা, আউটার টেবিল, ইনার টেবিল, ঠিক আছে। আচ্ছা নাও স্কাল বোন ফিউজ কি ভিতর থেকে বাইরে হয় না বাইরে থেকে ভিতরে হয় না দুটো একসঙ্গেই হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোয়িং রাইট ওয়ে। ভিতর থেকে বাইরে হয়, একটো টু এন্ডো, ঠিক है ना? एग्जैक्टली, you know wound healing is easier to remember. How do you, not wound healing, wound cleaning. Wound healing এর সিএমই হয়েছে। wound cleaning, how do you clean a wound? How do you clean the wound? ইনসাইড থেকে আউটসাইড। স্কাল মনে রাখা চাপ, wound মনে রাখা ইজি। তো রিমেম্বার দ্যাট ইনসাইড থেকে আউটসাইড মানে কি সুচেগুলো ফিউজ করবে ভিতরে আগে তারপর বাইরে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট কি মনে রাখবো, ফিমেলের ক্ষেত্রে আগে হবে না মেলের ক্ষেত্রে আগে হবে ফিউশন অফ স্কাল বোন? মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে 2 to 4, 0 to 2 years লেটে হয়, ठीक है। नाउ टेल मी द सुचर्स ऑफ स्कल बोन। सुचर्स की सुचर আছে? फ्रंटल सुचर कहाँ है? नहीं है। सुचर কোথায় কোথায় আছে? এটা কি आपको कहा ये इसको तो लुकाর চিজ কোথায়? এটা কি? अरे आगे की এটা? हाँ भाई आपको जोरे बोल। सजेटल सुचर এটা কি শুনে বল কি এটা? फ्रॉम क्या है? क्या जुगुलर? जोरे बोल। कोरोनल। नाम की? तोर नाम की? हाँ आयुष। आयुष तो आयुष ये क्या है? की सुचर सुने बोल। लैम्बडॉयड, ठीक है ठीक है। नाउ टेल मी व्हिच सुचर फ्यूजेस वेल। ना देखे बोला चलो ना, व्हिच सुचर फ्यूजेस वेल, ठीक है कुछ तो হবে না। হ্যাঁ কোন পার্ট? আচ্ছা এনি নিউমোনিক যেটা আগের ক্লাসে বলেছিলাম, এসছিলিস আগের ক্লাসে? না ভেরি গুড। তো আগের ক্লাসে কোন নিউমোনিক বলেছিলাম? एंटीरियर एन এর জায়গায় এম, मिडिल, ठीक है। 30-40 पी, 30-40, 40-50, 50-60, ठीक है। तो मिडिल पार्ट ऑफ सैजिटल सुचर फ्यूजेस एट, हाँ भाई आयुष, मिडिल पार्ट ऑफ, अच्छा ओके छाताটা ভিজে যাবে। अच्छा मिडिल पार्ट ऑफ ये सैफरन नाम की? अर्णव। अर्णव मिडिल पार्ट ऑफ सैजिटल सुचर फ्यूजेस एट, हाँ 50-60, ठीक है। अच्छा which is the first suture to fuse? নামটা কি? নাম নাম এগুলো রিভিশন চলছে এখনো শুরুই করলাম না। মেটোপিক, मेटोपिक सुचर लिखा तो है 2 to 4 years between frontal bone, ठीक है ना। नाउ अच्छा तो मेटोपिक হলো সেকেন্ড, তারপরে কোনটা ফিউজ করবে? আচ্ছা নাও ইউ গাইস হোল্ড ইট, কেন এটা ভেরি ইম্পর্টেন্ট। হোল্ড করে আমাকে বলো টিউব, তোমরা নাও বলো জুড়েছে না জোরেনি বা কোথায় আমাকে দেখাও। বেসিক অক্সিবোরা বেসিস স্পিনার, ইউ উইল ফাইন্ড আউট এটার মানে কি। 21 বছরের উপর এজ, ঠিক আছে। এরপর নেক্সট কোনটা জুড়ছে? 30-40। আচ্ছা আমরা কিন্তু কোনটাকে আগে ইম্পর্টেন্স দেব? দেখ sagittal will be much more, sagittal will have much more importance, তারপর ল্যামডয়েড, লাস্টে কোরোনাল, ঠিক আছে। তো যদি বেসি অক্সিবুট বেসিস ফেনার জোড়া থাকে তাহলে উই নো ইট ইজ অ্যাবাভ 21। এরপর নেক্সট স্যাজিটালের which part?
জুড়লে 40, জুড়লে 40, আর পুরোপুরি না জুড়লে 30-40। ঠিক, তাহলে ওটা ধরার পর আমরা কি দেখবো? অ্যান্টিরিয়র পার্ট অ্যান্ড ল্যামডয়েড, রাইট, অ্যান্ড অলসো করোনার। যদি এরাও জোরে পুরোপুরি, দেন ইট ইজ অ্যাবভ 50। এরপর ধর ল্যামডয়েড জুড়লো না, sagittal posterior aspect জুড়লো, but not completely. So what will be the age? 40 to 50. When you are, okay, as a doctor, no, medical legal বা ফরেন্সিক ডিপার্টমেন্টে, বা নট ইন মেডিকেল লিগাল, অ্যাজ আ জেনারেল প্র্যাকটিশনার, ইউ ক্যান বি ফ্রম এনি স্পেশালিটি। হ্যাঁ, আজকালকার সিস্টেম অনেক বদলাচ্ছে অনেক দ্রুত গতিতে। সো অ্যাজ আ মেডিকেল লিগাল থিং, ইউ নিড টু ডিটারমাইন এজ from a alive person from a dead person. এটা তোমাকে করতে হবে, কারণ ধরো তুমি কোথাও প্র্যাকটিস করছো, ঠিক আছে, কখনো লোকে স্পোর্টস করে, স্পোর্টস খেলে, তো স্পোর্টস এজ গ্রুপ আছে। সো এজ গ্রুপ যখন আইডেন্টিফাই করতে আসে, আন্ডার 17, আন্ডার 19, তো তোমাকে কিন্তু দায়িত্ব সহকারে ওটাকে লিখতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু সাপোর্ট ইট উইথ ফ্যাক্টস দ্যাট দিস পারসন ইজ আন্ডার এজ 17। ওটা আমরা আস্তে আস্তে করবো এক্স রে দেখে, নট উইথ বোন, এক্স রে দেখে। সিমিলারলি যদি তোমাকে অটোপসি করতে হয়, and you have a skull in front of you, you will have to give a age, ঠিক আছে, তো সেই এজের ক্ষেত্রে তোমাকে কিন্তু এগুলো জানতে হবে, ঠিক আছে। তো এবার ধর বেসি অক্সিপিউট আর বেসিস ফেনোয়েড জুড়লো না, কিছু কিছু জুড়লো, কিছু কিছু জুড়লো না। What will be the age? Occiput basis phenoid না জুড়লে other sutures will it help? No. Then what should we look for? বাবা, ঠিক আছে, দেখলি তুই পাঠালি রিপোর্ট যখন পাবি, ডেন্টিশন, ঠিক আছে। সো নাও উই শিফট টু ম্যান্ডিবল, যেটা আজকের টপিক, ম্যান্ডিবল। ঠিক, পরীক্ষায় এক এক করে বলতে হবে, ঠিক আছে, গুড। সো নাও মেল এন্ড ফিমেল ডিফারেন্স কি করে করবি? দেখে বলো, এটা দেখে, মানে পরীক্ষায় এটা দেখাও থাকবে না। সো আচ্ছা, লুকটা কি করে হবে? Mandible will be, how will a male mandible, how does a male skull look like in comparison to female? Larger, so large, বড়, তাহলে how will be a male mandible look like? বড়, but it is comparative, মানে তোকে ব্যাপারটা বুঝতে হবে। there is something else, যখন পরীক্ষায় শর্ট নোট আসবে তখন তোমাকে পয়েন্ট লিখতে হবে, বাট দেখে অরবিটটা স্কোয়ার না সার্কুলার দেখে বোঝাটা আইডেন্টিফাই করাটা কঠিন, হ্যাঁ না। সো একটা তোমাকে ম্যান্ডিবেল দেবো, দিয়ে বলবো এটা কোন কার ম্যান্ডিবেল, ফ্রম হাউ ডাজ ইট লুক লাইক, তো ইট উইল বি সাবজেক্টিভ, বড় না ছোট, ইট ইজ সাবজেক্টিভ কম্পারিজন, দ্যাট ইজ মাই একাডেমিক পয়েন্ট অফ ভিউ তো লার্জ, ঠিক আছে, বাট এক্সামে কিন্তু লিখতে হবে, সাবজেক্টিভ বলে লিখবো না, চলবে না, লিখতে হবে। রাউন্ড, আচ্ছা, নেক্সট হাইট, where is symphysis menti? Where is symphysis menti, Ayush? বাহ, করছিস তাহলে ফাস্ট। where is symphysis menti? নেম, आपका शुभ नाम? অর্পণ, কোথায়? কোথায়? হাত দিয়ে দেখাও, 20 में हो ना। where is pubic symphysis? नीचे। what does symphysis means? তো symphysis menti is, symphysis menti নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। now what is ramus of mandible ascending? এই দুটো, ঠিক আছে। next point, where is angle of gonion? কোনটা অ্যাঙ্গেল অফ গনিয়ন? নো আইডিয়া, ওকে। কোন বাইরেরটা, বাইরে ভিতরে? পুরোটা ম্যান্ডিবেল, এটা তো পুরো ম্যান্ডিবেল, কি কোথায় বলো বলো, বুঝতে পারিস কাহা? আবার লোয়ার। আয়ুষ, কাহা হ্যাঁ অ্যাঙ্গেল? अरे तो शर्मा क्यों जाते हो, आंसर बोलो यार। और कौन, তাই তো, কোথায়? এটা না এটা,
এটা এটা সো দিস ইজ অ্যাঙ্গেল অফ গনিয়ন ঠিক আছে अगेन কন্ডাইলস where is the condyle where is condyle এই অ্যাঙ্গেল অফ গনিয়ন বুঝতে পারছিস তো কোথায় কন্ডাইল এটাই হ্যাঁ দিস ইজ অ্যাঙ্গেল অফ কন্ডাইল আর মেন্টাল টিউবারকেল মিটিং পয়েন্ট তো কি হলো মিটিং পয়েন্টটা কি ওয়্যার ইজ মেন্টাল ইদুর হচ্ছে মেন্টাল টিউবারকেল এদিকে না এদিকে ঠিক আছে মেন্টাল টিউবারকেল কোথায় এই যে এইখানটা আমাদের এই ঠিক আছে না এই জায়গাটা এন্ড अगेन আরেকটা ইম্পর্টেন্ট ছিল কোথায় গেল ঠিক আছে জবিও চিন বুঝতে পারছিস না কোনটা চিন পয়েন্ট স্কোয়ার রাউন্ড আস্ট নাও চিনটাকে ছাড় এবার দেখ सिंफाइसिस अच्छा असेंडिंग है हमारा एंगल ऑफ गोनियन ठीक है एंगल ऑफ गोनियन में क्या लिखा है करो মেলের ক্ষেত্রে কি হবে হ্যাঁ ঠিক নাও এখন আমি যেটা তোকে বোঝানোর চেষ্টা করছি দিস আর 1 2 3 4 5 6 7 পয়েন্টস মিনিমাম টু ডিফারেন্সিয়েট মেল আর ফিমেল ঠিক আছে পরীক্ষা তোমাকে লিখতে হবে বাট when you are given for spotting identify how will you identify large or thick is subjective agree with me square round can be subjective ठीक greater lesser again can be subjective because it will depend on age also no age के ऊपर भी डिपेंड करेगा what will not depend on subjective is angle of gonion everted inverted तो first point will be যখন তুমি দেখবে যেমনি যখন তুমি মেল স্কাল দেখছো first thing that you will see is skull skull যখন দেখছিস সুচার নাই মেল ফিমেল কে ডিফারেন্সিয়েট করার জন্য ফার্স্ট থিং দ্যাট ইউ উইল সি ইজ এক্স্যাক্টলি ফ্রন্টোনেজাল জাংশন নাও ইউ সি হ্যাঁ এটা মেল এবার আমি ওদিক দিয়ে যাও মানে তুমি তো একবারে when you solve a problem একটা তোমাকে একটা পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে ওইখান দিয়ে এগোতে হবে ঠিক আছে না সিমিলারলি ইন দিস কেস হোয়াট ইউ উইল সি ইজ অ্যাঙ্গেল অফ গনিয়ন ভেরি ইম্পর্টেন্ট যখন দেখবি এবার আমাকে বল আচ্ছা আমি জানি না কোনটা মেল কোনটা ফিমেল আই উইল লুক উইথ ইউ এখন এইটা আচ্ছা এই দিক দিয়ে দেখি এটা কি ইনভার্টেড না ইনভার্টেড আচ্ছা হোয়াট ইজ ইনভার্টেড এন্ড হোয়াট ইজ ইনভার্টেড জাস্ট শো মি উইথ ইওর হ্যান্ডস ডেফিনিশন চাইছিলাম ঠিক আছে ইনভার্টেড ইনভার্টেড আচ্ছা ইন মানে কি তাহলে ভিতরের দিকে হলে ইনভার্টেড বাইরের দিকে হলে ইনভার্টেড তাহলে উইথ রেসপেক্ট টু এটা হলে ইন না ইনভার্টেড হ্যাঁ হোয়াট ডু থিংক কারণ অন্য কিছু মনে হচ্ছে হতে পারে মনে হলে বল इवर्टेड थोड़ा बहुत तो इवर्सन है पूरा इवर्ट तो नहीं होगा অল্প এবার এখানে দেখো এটা বেশি ইভার্টেড এটা কম ইভার্টেড রাইট কি রে বুঝতে পারছিস ভেরি গুড এনিবডি হু যারা একই অবস্থা কিছু হয়ে যাচ্ছে না এটা এবার এটা হলো ইভার্টেড হলো না এটা কি অবস্থা দিস ওয়ান ইনভার্টেড হ্যাঁ অ্যাঙ্গেল এটা এটা অ্যাঙ্গেল বুঝতে পেরেছিস কোনটা এটা কি এটা কি হ্যাঁ হ্যাঁ ইনভার্টেড নয় ইনভার্টেড একটা এটা ইন এই কোনটা ইন কোনটা ই এটা ইনভার্টেড ঠিক আছে নো কনফিউশন না আসছি তো কোনটা কি ইনভার্টেড এটা ওটাকে ফাটাফাটি করা বন্ধ করো নেক্সট দ্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি হবে ইন কেস অফ ইয়ে লেস অবটিউজ এন্ড
ওটা মোর অবটিউজ ইন কেস অফ ফিমেল। তাহলে এটা ফিমেলের কোনটা? এইটা অবটিউজ অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি অবটিউজ ইজ দিস মোর, বাট মনে হচ্ছে মোর, বাট when you write, যখন তুমি পাবে ফার্স্ট লুক ইনভার্টেড না ইভার্টেড, তারপর থেকে এই পয়েন্টগুলোকে এক এক করে বলতে হবে। ঠিক আছে? এনি কোশ্চেন ফ্রম দিস? মেল ফিমেল ম্যান্ডিবল, ক্যান ইউ ডিফারেন্সিয়েট নাও? মেল ফিমেল স্কাল, ক্যান ইউ ডিফারেন্সিয়েট নাও? চেষ্টা। এবার যদি দুটো দেওয়া হয় তাহলে হেল্পফুল হবে তো? আচ্ছা, ইজ ইট এ মেল স্কাল অর ফিমেল স্কাল? বোথ। যদি আমি জিজ্ঞেস করি মেল, ভাই ওটা ফ্রন্টাল জাংশন, ওটা নয় যেটাকে, ওটা কি? এটা কি? এটা গ্ল্যামেলা। ফ্রন্টাল তো এইটা, জাংশন তো নিচে হবে। তো গ্ল্যামেলা হলো, তারপর প্রমিনেন্স তো কি? প্রমিনেন্ট ফ্রন্টাল বোনের স্লোপ, দেখ তুই যদি ভাবতে যাস এরকম হবে স্লোপ, ঠিক? দেন ফ্রন্টাল জাংশন, দেন দিস ওয়ান mandibular process. Now come to everted, ठीक है? Now we come to age differentiation. যেরকম আমরা সুচার করে করলাম from mandible alone, anatomical structure of mandible alone, we cannot give you an exact age. কিন্তু ইনফ্যান্টের ম্যান্ডিবল যেরকম ছোট হওয়া উচিত, ইনফ্যান্ট ছোট, অ্যাডাল্টের একটু বড় হবে, আর সিনাইল হয়ে গেলে একটু ছোট হবে। সো একটু ছবিগুলো দেখলে বুঝতে পারবি। আচ্ছা, হিয়ার অ্যাঙ্গেল অফ গোনিয়ান, ঠিক আছে না? নাও অ্যাট বার্থ এরকম দেখতে হয় ম্যান্ডিবল স্মল। এখানটা দেখ রামাস ইজ, হ্যাঁ ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে মেন্টাল ফোরামেন। ওয়্যার ইজ মেন্টাল ফোরামেন? Where is mental foramen? ঠিক আছে, মেন্টাল ফোরামেন কোথায়? এটা আয়ুষ, ঠিক আছে? ওকে, এবার যখন অ্যাট বার্থ হবে ইনফ্যান্সির ক্ষেত্রে মেন্টাল ফোরামেনটা কোথায় থাকবে? লোয়ার মার্জিন। অ্যাডাল্ট হলে কোথায় থাকবে? মাঝখানে। এইটা কোথায়? এটা এটা মাঝখানে ধরে না, তাহলে এটা কি হবে? এটা অ্যাডাল্ট, দেখতে পাচ্ছিস না? আর ইয়ে ওল্ড এজ হলে আপার মার্জিন। এবার এইটাকে দেখো, where is the alveolar foramen? নেই না, আছে। where is the alveolar foramen? upper margin. So this mandible belongs to old age. বাচ্চারা আমার কাছে নেই, তো old age, adult is somewhere in between, and birth is lower margin. ठीक है? इतना दिमाग में गया? ফটো খেঁচো, পরে পরীক্ষায় জিজ্ঞেস করো। নেক্সট, আচ্ছা নাও লেট আস কাম টু টিথ। যদি আমরা টিথটা পরের ক্লাসে পড়াবো, বাট টাচিং। কটা দাঁত থাকে অ্যাডাল্টের? 32। ভেরি গুড। কটা কোয়াড্রেন্ট? 4টে। টাইপস অফ টিথ? ওইটা নয়, ওটা করে বলছি না, আগে তুই যখন জন্মাচ্ছিস সামান কিসের দাঁত? হ্যাঁ, দুধের দাঁত। So what is দুধের দাঁত? টেম্পোরারি। তো টেম্পোরারি টিথ and permanent teeth, ठीक? तो why we need to know that? अच्छा, पहला कौन सा दांत होता है? हाँ, टेम्पोररी, ऑल्सो नोन एज मिल्क टूथ। दूध, मिल्क, ठीक है ना? मिल्क तो बोल सकता है, दूध बोलना जरूरी नहीं है। तो मिल्क टीथ টেম্পোরারি, টেম্পোরারি পর পার্মানেন্ট। তাহলে টেম্পোরারিটা কি হবে? পড়ে যাবে, আস্তে আস্তে এটা বেরোবে, আর আস্তে আস্তে টেম্পোরারিটা পড়ে যাবে। কোনটা কি বেরোচ্ছে সেটা আমরা পরের ক্লাসে ডিটেলসে পড়বো, বাট আজকের জন্য বিকজ উই নিড টু
ফাইন্ড দ্য এজ। তো আজকের জন্য আমরা we will try to remember this mnemonic. Mama is in pain, papa can make medicine. এই चार्टটা you have to mark up, ठीक है? इसमें समझने का कुछ नहीं है, चार्ट you have to mark up. টেম্পোরারি ইরাপশন কবে হচ্ছে ডেট, পার্মানেন্ট টুথ ইরাপশন কবে হচ্ছে ডেট, you have to mark up. তাহলে এখানে আমরা কি দেখব? ফার্স্ট টু কাম ইজ ফার্স্ট পার্মানেন্ট টুথ টু কাম আপ ইজ মোলার। তারপর এট এজ গ্রুপটা দেখ, এট এজ 7 years, দেন এজ তারপর ল্যাটারাল ইনসিসেস এজ 9 years, then premolar age 10, premolar to age 11, canine 12, molar 14, তারপর 25. So at the age of 26 how many tooth you are expecting to have? 32, ठीक है? 17 में more or less 32. Now tell me, যদি বেসিস ফেনোয়েডটা ওর সঙ্গে না জোড়ে তাহলে হোয়াট বিকামস ইম্পর্টেন্ট? 18 নিচে। দেন হোয়াট বিকামস ইম্পর্টেন্ট? দাঁত, ঠিক? মোলার গুলো না, এন্টায়ার দাঁত। আচ্ছা, এজ গ্রুপ, অ্যাভারেজ এজ গ্রুপ 21 to 23। তাহলে উইল দ্য স্কাল সুচার্স হেল্প ইউ? হ্যাঁ, একটা তো করবে, আইডেন্টিফাই এজ একটা তো করবে, বাট মোর টিথস, রাইট? তো এবার আমাকে বলো, এজ যদি 12 বছর হয়, হাউ মেনি টিথস দ্য পারসন ইজ সাপোজ টু হ্যাভ? এজ 12 হলে কত দাঁত থাকবে? 22টা। কোনটা থাকবে না? ইরাপশন তো শুরু হবে না, ইরাপশন তো শুরু হবে। 4টে 1 2 3 4 28 -4 22। সো 22 টু 28 এর মধ্যে কোথাও থাকবে একটা সামওয়্যার। হ্যাঁ, 28 মানে 24, তো 24 টু 28 কোথাও একটা থাকবে। সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু মার্ক। এখানে কিন্তু কিছু বোঝানোর নেই কোনটা কখন ইরাপ্ট করবে। সো এই চ্যাপ্টারটা বই আছে তো, বই কিনেছিস তো ভাই? বুক খরিদা কি নেই খরিদা? হ্যাঁ, তো বইতে গিয়ে ট্রাই টু মার্ক দিস আপ, this one and this one. Now interestingly added is that 12 years canine, this is temporary. So the number of tooths that you will have or one will have at 12 years of age will be different, ठीक है ना? So यहाँ पे छोड़ते हैं, if you want to have a look. So glomerular disease পড়াচ্ছিলাম, সেখান থেকে নেফ্রোটিক সিনড্রোম বলেছিলাম, ঠিক আছে? So in previous class I have discussed about the definition, pathophysiology, clinical features of nephrotic syndrome. So main defect in nephrotic syndrome is there is increased pore size of filtration that leads to increased excretion of protein in the form of albumin. More than 90% protein that is excreted in nephrotic syndrome is albumin. That's why it is called selective proteinuria. Okay, problem starts there. So next what happened? Excess protein excretion leads to, in blood, hypoproteinemia or hypoalbuminemia. Okay, so that leads to decreased oncotic pressure of plasma, that causes extravasation of fluid, that leads to edema and fluid collection in different body cavities as well as interstitial spaces, like pitting edema, periorbital edema. In nephrotic or nephrotic syndrome, initially edema appears around the eyes. It is called periorbital edema. Why? But in cirrhosis of liver,
First ascites develops, then pedal edema develops. In heart failure, edema develops first at the feet, this pedal edema. So why this difference? In nephrotic syndrome, periorbital edema first, then followed by generalized edema. In CLD or chronic liver disease, first ascites, then followed by other sites edema. And in heart failure, first at the feet, then it ascends upwards. क्या लगता है, क्या हो सकता है? What is the reason? Why in nephrotic syndrome the edema is periorbital first? As there is decreased oncotic pressure, so fluid tries to collect at the space where there is tissue tension is less. Tissue tension is less. Periorbital, there is a loose areolar tissue. Okay, so fluid easily collects there. Okay, in heart failure, there is no decrement in plasma oncotic pressure, but there is increased venous pressure, backflow pressure in heart failure. Suppose in right heart failure, what happens? There is increased jugular venous pressure, increased pressure in the inferior vena cava. Ultimately leads to increased pressure in the venous system. That's why edema appears first at the feet. Easy. What happens in CLD or chronic liver disease? In liver disease, there is also decreased albumin synthesis. Okay, but there is portal hypertension. Due to this portal hypertension, first ascites develops, then generalized edema. Okay, this basic concept. And this edema is pitting time. What do you mean by pitting and non-pitting edema? Remember or forgot? What do you mean by pitting and non-pitting edema? Indent on pressure, it's pitting edema. And it feels solid or solid-like structure in non-pitting edema. There is exhalation of fluid, but there is no pitting. Like examples, non-pitting edema, mixed edema, and then disease of the lymphatic system. Lymphatic system, disease of the lymphatic systems that leads to non-pitting edema. So why there is difference between this pitting and non-pitting edema? This is arterial side and this is venous side of the capillary bed. Normally what happens? There is extravasation of fluid along with some nutrients like glucose, amino acid, lipids to supply the cells around the capillaries. Okay, extravasation. Again they reabsorbed. The fluids again reabsorbed back into the venous system. Okay. There are some pressures like tissue interstitial pressure, intravascular hydrostatic pressure. There are different pressures acting there. Okay. So, what is the idea? Ultimately, this fluid again come back into the venous system. That's why there is normally no edema. Okay. Due to some reason, if there is any obstruction at this site, what happens? Excess fluid will remain at the tissue site. Okay. There is another system. The lymphatic system. What is the function of lymphatic system normally?
This lymphatic system drain excess fluid as well as heavy molecules like proteins, lipids. They again reabsorb back into the systemic circulation through this lymphatic system. Hello? Easy? Next. Pitting means there is only water is present. There is no macromolecules like proteins or lipids. Not if proteins, lipids remain at this site, they will hold water. And prevents that displacement that leads to formation of non-pitting edema. Okay. So any disease with lymphatic system like lymphatic obstruction due to post-surgery or due to metastatic deposits that causes non-pitting edema. Okay. And pitting edema mainly due to venous site obstruction or decrease interstitial hydrostatic pressure, decrease interstitial or intravascular oncotic pressure. Okay. কি বুঝলি কিছু? তাহলে পিটিং কেন হয়? অনলি ওয়াটার থাকলে পিটিং হবে, যদি ওয়াটারের সঙ্গে ম্যাক্রোমলিকুলস কিছু থাকে নন পিটিং হবে। ঠিক আছে, ম্যাক্রোমলিকুলসগুলো নর্মালি লিমফ্যাটিক্স দিয়ে অ্যাবজর্পশন হয়, কারণ যারা একবার এই ম্যাক্রোমলিকুলসগুলো বেরিয়ে আসবে রিঅ্যাবজর্ব হবে না ভেনাস সাইডে। হোয়াট হ্যাপেন্স ইন কালাজ্বর? কালাজ্বরে কি হয়? কালাজ্বর পড়িছিস তো? এখনো পড়িস নি না এখনো হয়নি? যে অ্যাডাল্ট ওয়ার্মস অফ Leishmania donovani, they remains at the lymphatic system and they cause obstruction. Filariasis বললাম, কালাজ্বর বললাম না, সরি filariasis, তাই না? এক কালাজ্বরে তো আলাদা হয়ে গেল, সরি ইট ইজ filariasis not কালাজ্বর। ওকে, আচ্ছা। Sudden onset swelling around the eyes or puffiness of face, then there may be ascites or other pleural effusion, pericardial effusion and symptoms according to fluid collection. Okay, if ascites, a distension of abdomen; if pleural effusion, there might be respiratory distress; if pericardial effusion, there may be respiratory distress. So how to evaluate a patient with nephrotic syndrome? Okay, detailed evaluation, examination, history taking. Okay, height, weight, blood pressure measurement. Why there is blood pressure is important? To assess the intravascular volume. Okay, if patient presented with hypotension initially, then you have to give some fluid as well as albumin to retain the intravascular volume. If blood pressure is high, then you have to give diuretics. Okay, or if severely high, you can add also antihypertensive medication. Okay. Regular body weight record. Why? Response to treatment. You have added diuretics. How to assess the efficacy of diuretic? By daily weight monitoring. ঠিক আছে, ওয়ার্ডে একটা পেশেন্ট আছে, ডায়োরেটিক দিয়েছিস, প্রথম দিনে তোকে ওজনটা মাপতে হবে, অ্যাটলিস্ট ডেইলি একবার করে ওজন মেপে দেখতে হবে পেশেন্টের ওজন কমছে কিনা। যদি ওজন না কমে কি ভাববি? ডায়োরেসিস হচ্ছে না, বডি থেকে ওয়াটার বেরোচ্ছে না, তাই ওজন কমছে না। ঠিক আছে, টু অ্যাসেস দ্য রেসপন্স টু ডায়োরেটিক থেরাপি ইউ হ্যাভ টু রেকর্ড বডি ওয়েট। ঠিক আছে, physical examination is done to detect infection and underlying systemic disorders. Okay, a nephrotic patient
presented, and there is also a history of long-term arthritis as well as vasculitis. Then you have to evaluate what is the cause of nephrotic syndrome. Is it a primary or secondary cause? Is it secondary some rheumatic disease like SLE? Okay. Then you have to assess the diabetes status, any other medication history. কি মেডিকেশন বলেছিলাম ক্যান কজ নেফ্রোটিক সিনড্রোম? আমি তো বললাম, ভুলে গেলি? মেডিসিন দ্যাট ক্যান কজ নেফ্রোটিক সিনড্রোম। হাওয়া মেডিসিন দ্যাট ক্যান কজ or drugs that can cause nephrotic syndrome. NSAID very important. হ্যাঁ, আর কি বলেছিলাম? NSAIDs বলেছিলাম, আর ভুলে গেলি? আর কি ছিল? গোল্ড বলেছিলাম না? আগে গোল্ড ইউজ হতো ট্রিটমেন্টের জন্য ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন আর কি বলেছিলাম? সব ভুলে গেল। নোটও করিস নি? লিথিয়াম, হ্যাঁ, আর আচ্ছা ইন্টারফেরন। আচ্ছা, ইনফেকশনস, কি কি ইনফেকশনস হলে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে? ক্রনিক ইনফেকশন লাইক hepatitis B, C, HIV. You have to test for this. Okay. The nephrotic syndrome patients are more prone to having infection. Right? There is immunosuppression. Why? Infection is more common in patients with nephrotic syndrome. Why? কি বলেছিলাম? Loss of antibodies, একটা তো আছে, আর fluid collection in body spaces, stagnant of fluid in your body that can act as culture media for bacteria. Okay. If patient complains of fever, then you have to evaluate before starting immunosuppressive therapy, because treatment of nephrotic syndrome is basically immunosuppressive therapy. ঠিক আছে? Now, investigation. What are the investigation will you do? Urine analysis, routine urine examinations. কি দেখবি routine urine examination? কি বলেছিলাম? Protein estimation, mainly protein estimation. কি থাকবে protein? কত ক্লাস? In dipstick করতে পারিস routine spot sample, dipstick 3+ or 4+ protein in urine sample. Okay. You can collect 24 hours urine for total estimation of protein. If it is more than 3.5 in 24 hours urine, you can say it's massive proteinuria. তাই তো? আর কি দেখবি ইউরিনে? প্রোটিন বাই ক্রিয়েটিনিন রেশিও মোর দ্যান 2। বেনস জোনস প্রোটিন কোথায় আসবে? মাল্টিপল মায়োলোমা চলে আসছিস। এই কি পড়াচ্ছিস তুই? বুঝিয়ে নি, আগের ক্লাসে তো আসিস নি, কি করছিলিস? একদম ঠিক এই দিনেই এইখানে ডাক্তারের অভাব ছিল এখানে মেডিকেল কলেজে। ইউরিন প্রোটিন বাই ইউরিনারি প্রোটিন বাই ক্রিয়েটিন রেশিও মোর দ্যান 2। আর কি বলেছিলাম? ইউরিনে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে হেমাচুরিয়া থাকে, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া থাকতে পারে, কাস্ট থাকতে পারে। কি কাস্ট থাকবে? লিপিড কাস্ট, অলসো কাস্ট ওয়াক্সি কাস্ট, ওয়াক্সি কাস্ট। ঠিক আছে? অ্যালবুম তো বললাম, অ্যালবুম থাকবেই। হ্যাঁ, অ্যালবুম থাকবে তো, হ্যাঁ অবশ্যই। কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড কাউন্টে কি পাবি? কিছু স্পেসিফিক আসতে পারে ব্লাড কাউন্টে। হ্যাঁ, অ্যান্টিবডি কি হবে?
ওটা তো কমপ্লিট ব্লাড কাউন্ট মানে সিবিসি হয়ে গেল, সিবিসির মধ্যে ওটা আছে না, ঠিক আছে। ইনফেকশন যদি থাকে তোকে টোটাল লিউকোসাইট কাউন্ট হাই আসতে পারে, টোটাল লিউকোসাইট কাউন্ট হাই আসতে পারে, ঠিক আছে। ব্লাড লেভেলস অফ প্রোটিনস, প্রোটিনস কি হবে ব্লাডে, বাড়বে না কমবে? টোটাল প্রোটিন নর্মালি কত ব্লাডে? 6 to 8 gram per deciliter. If it is less than 5.5, it is called hypoproteinemia. Patient will have hypoproteinemia. ঠিক আছে। Albumin, normal albumin level in blood, how much? Normal level of albumin 3.5 to 5. Same for potassium, okay. If it is less than 3, it is called hypoalbuminemia. Patient will have hypoalbuminemia. Lipids, like total cholesterol, normal level of total cholesterol in your blood usually less than 200 milligram per dl. Patient will have lipids more than 200. ঠিক আছে। Now what is the mechanism of the hyperlipidemia in nephrotic syndrome? In nephrotic syndrome, patient will have definitely have hyperlipidemia. বল বল মাথা লাগা না না। So there is hypoalbuminemia. Now body tries to control or maintain the plasma oncotic pressure. Liver will produce excess amount of lipoproteins that causes hyperlipidemia. And there is also decreased activity of lipoprotein lipase. পড়েছিলাম মনে আছে লিপোপ্রোটিন লাইপেজ, আরে ওটা পরে হবে। এইখানে কি হবে ইনসুলিন ডিপেন্ডেন্ট কথা আসছে না তো, নেফ্রোটিক সিনড্রোম পড়াচ্ছি, ডায়াবেটিস পড়াচ্ছি না তো, ঠিক আছে। হ্যাঁ, সো অ্যাক্টিভিটি অফ লিপোপ্রোটিন লাইপেজ উইল রিডিউস। সো কজ অফ হাইপারলিপিডিমিয়া নেফ্রোটিক সিনড্রোম, অপশনস কি কি কারণ হতে পারে বল। একটা তো বললাম ইনক্রিজ লিপোপ্রোটিন সিনথেসিস বাই লিভার, and second is decreased activity of lipoprotein lipase. What is the function of lipoprotein lipase? Normally breakdown of lipoproteins at the tissue level, okay, ঠিক আছে। They mainly degrade the or reduce the triglyceride from the lipoproteins and deliver the triglyceride to the tissue, okay. What is ASLO? Anti-streptolysin O, or it's called ASO. Why? ASO that it is important here to rule out PSGN, post-streptococcal glomerulonephritis. Okay. Sometimes there might be mixed picture of nephrotic, nephritic. Then you have to judge what is the main cause. Is it nephrotic or nephritic? Okay. Nephritic syndrome hole ASO titer and will be high and C3 complement will low. Okay. And patient will have gross hematuria, smoky urine or coca urine bola, coca color urine in nephritic syndrome. ঠিক আছে। But in nephrotic syndrome, urine color is usually normal. Okay. Then you have to test for hepatitis B, C, HIV and tuberculosis to rule out secondary cause of nephrotic syndrome. And renal biopsy. Why renal biopsy? Which type of nephrotic syndrome? It is minimal change or membranous or FSGS. You can assess only by renal biopsy. FSGS, focal segmental glomerulosclerosis. ঠিক আছে, হলো। নেক্সট করো। Now what are the indication of kidney biopsy? একটা পেশেন্ট হলো তুই শুরুতে ভাববি না পেশেন্টের বোধহয় কিডনি বায়োপসি করলে ভালো হয়, নাকি ট্রিটমেন্ট করবি আগে
তারপর দেখবি যদি ট্রিটমেন্টের রেসপন্স না করে তখন কিডনি বায়োপসি করবি। দিজ আর দ্য ইন্ডিকেশন ফর কিডনি বায়োপসি। কিডনি বায়োপসি কখন করবি? পেশেন্ট আসবে সঙ্গে সঙ্গে ইভালুয়েশনে কিডনি বায়োপসি করবি না, দেখবি আগে ট্রিটমেন্টের রেসপন্স করে কিনা। কিন্তু কিছু ইন্ডিকেশন আছে রেনাল বায়োপসি, যেমন নর্মালি নেফ্রোটিক সিনড্রোম মোর কমন ইন 5 to 10 years of age, তাই না? ইন 5 to 10 years ইন চিলড্রেন। ওকে, যদি 1 বছরের আগে বা 10 বছরের পরে নেফ্রোটিক সিনড্রোম অ্যাপিয়ার করে তাহলে সেখানে একটা রেনাল বায়োপসির রোল আছে, ঠিক আছে? Patient presented with gross hematuria, persistent microscopic hematuria or low serum C3. Okay. Sustained hypertension. Nephrotic syndrome usually not associated with hypertension. Sometimes, but not always. If the sustained hypertension is there, then you have to do renal biopsy. বায়োপসি করে তো স্টেনোসিস পাওয়া যাবে না, অ্যানজিওগ্রাফি করতে হবে। টাইপ জানার জন্য কি ট্রিটমেন্ট লাগবে, টাইপ স্পেসিফিক ট্রিটমেন্ট আলাদা। কোনটা? সাস্টেন হাইপারটেনশন হতে পারে তো কিডনিতে তো কোনো প্রবলেম হচ্ছে, ইফারেন্ট অ্যাফারেন্ট আর্টেরিওলসে তো কনস্ট্রিকশনে কোনো প্রবলেম আছে, ঠিক আছে? হ্যাঁ, ওভারফিল আন্ডারফিল হাইপোথিসিস পড়িয়েছিলাম, সেটার জন্য হতে পারে, ঠিক আছে? যদি রেনাল ফেলিওর থাকে, নেফ্রোটিক সিনড্রোমে তো রেনাল ফেলিওর হবে না, ইউরিয়া ক্রিম ইউজুয়ালি নর্মাল থাকে, ঠিক আছে? যদি রেনাল ফেলিওর হয়ে যায় তাহলে কিডনি বায়োপসি করতে হবে। এটা কি সিকিডি নাকি জাস্ট নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে? আর সেকেন্ডারি কজ সাসপেক্ট যদি থাকে কিছু, সেখানে করতে হবে। সাপোজ ট্রিটমেন্ট স্টার্ট করলি, তারপরেও দেখছি পেশেন্টের কোনো রেসপন্স নেই, তখন তোকে রেনাল বায়োপসি করতে হবে, ঠিক আছে? Proteinuria persisting despite 4 weeks of daily corticosteroid therapy. And before starting treatment with cyclosporine and tacrolimus, these are all immunosuppressive drugs. Okay. Later we will understand these things. Now, what are the goal of management? At a nephrotic syndrome patient হলো কি করবি, তাকে কিভাবে ম্যানেজ করবি, কি গোলস থাকতে হবে পেশেন্টের? যে সিমটমসগুলো নিয়ে এসছে সেগুলো কি কারেক্ট করবি, প্লাস রুট কজটাকে ঠিক করবি, এটাই তো হয় সিমটোম্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ ইটিওলজি ট্রিটমেন্ট, তাই না? রিলিফ অফ ইডিমা কমাতে হবে। কীভাবে কমাবি? ডায়োরেটিক দিবি। কি ডায়োরেটিক কমনলি ইউজ করা হয়? ফুসেমাইড, মেনলি ফুসেমাইড। ইউ ক্যান অ্যাড স্পাইরোল্যাকটোন অলসো। ওকে, মেনলি ফুসেমাইড। ফুসেমাইড যদি রেসপন্স না করে স্পাইরোল্যাকটোন অ্যাড করবি। তাতে যদি রেসপন্স না করে আরও কিছু থাকে, হাইড্রোক্লোরোথাইজাইড বা মেটোলাজোন অ্যাড করতে পারিস, ঠিক আছে? এগুলো পরে আসে। দেন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, যদি হাইপারটেনশন থাকে অ্যান্টি হাইপারটেনশন ট্রিটমেন্ট দিতে হবে। পেশেন্টের ইডিমা আছে, এখানে কি ইউজ করবি না বলতো? কোন অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করবি না? পেশেন্টের ইডিমা অলরেডি আছে, তাহলে এমন কোনো ড্রাগ ইউজ করবি না যাতে অলরেডি তোর একটা সাইড এফেক্ট আছে ইডিমা। যেমন কোন অ্যান্টি হাইপারটেনসিভ বহুদিন খেলে ইডিমা হয়? খুব কোন অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন ক্যান কজ ইডিমা? অ্যামলোডিপিন, সোজা কথা। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স লাইক অ্যামলোডিপিন। ওকে, amlodipine, cilnidipine. There are some newer medicine like benidipine, edema করে না, ঠিক আছে? কিন্তু amlodipine খুব ইজিলি অ্যাভেলেবল, চিপ মেডিসিনের জন্য খুব ইউজ হয়। 90% পেশেন্টের ইডিমা হয় না, 10%, around 10% patient will develop edema on continuation of therapy with amlodipine. তাহলে এখানে সিসিবিটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, ইউ ক্যান অ্যাড এসি ইনহিবিটর, ARB, বিটা ব্লকার্স আর আলফা ব্লকার্স। আলফা ব্লকার্স কি আছে বলতো, নাম বল? মেনলি ইয়েস, প্রাজোসিন, অ্যান্টি হাইপারটেনসিভ। তুই যেগুলো বলছি ওগুলো প্রোস্টেটের জন্য, ঠিক আছে? আচ্ছা, নাও আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট ইনফেকশন। কি কি ইনফেকশন হতে পারে নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টের? ইউটিআই হতে পারে, এলআইটিআই হতে পারে,
রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, স্কিন ইনফেকশন, ভেরি কমন, প্রচুর পেশেন্টের স্কিন ইনফেকশন হবে, হ্যাঁ, লাইক সেলুলাইটিস, সেলুলাইটিস খুব কমন। কেন বললাম, হ্যাঁ করবে তো, কিন্তু কেন সেটা জিজ্ঞেস করছি। আরে ওটা তো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, ওটা আলাদা এন্টিটি হয়ে গেল। আমি বলছি নেফ্রোটিক সিনড্রোমে স্কিন ইনফেকশন খুব কমন। ইমিউনোসাপ্রেশন তো হবেই, ঠিক আছে। আর একটা ওয়াটার স্ট্যাগনেশন, ইডিমা তো অলরেডি আছে, সেখানে ব্লাড সাপ্লাই নেই, ইমিউনোগ্লোবিন সাপ্লাই নেই, সেল সাপ্লাই নেই, তাহলে কি হবে, তাহলে একটা কালচার মিডিয়াম হিসেবে অ্যাক্ট করবে যে ইডিমা ফ্লুইডটা, ঠিক আছে। জন্য স্কিন ইনফেকশন খুব কমন, ঠিক আছে। স্পেসিফিক ট্রিটমেন্ট রেজিমেন অ্যান্ড কমপ্লিকেশন, ঠিক আছে, এগুলো পরে বলছি। নেক্সট, নাও হাউ টু ট্রিট। এক্সামিন ফর হাইপোভলিউমিয়া, কিভাবে অ্যাসেস করবে হাইপোভলিউমিয়া, কি বললাম, জেভিপি উইল কোল্যাপস, ঠিক আছে। আর কি হবে, হাইপোটেনশন থাকবে, ডিক্রিজ ইউরিন আউটপুট থাকবে, ঠিক আছে। এইগুলো হলে তার মানে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম আছে। সেক্ষেত্রে কি করবে, আগে অ্যালবুমিন দিতে হবে, ঠিক আছে, দিয়ে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড ভলিউমটা বাড়াতে হবে, ঠিক আছে। যদি হাইপোভলিউমিয়া না থাকে কি করবে, ইডিমাটা কমাতে হবে ফার্স্ট, তাই না। কি ইউজ করবি, ফ্রুসেমাইড, ডোজ 1 to 3 মিলিগ্রাম পার কেজি বডি, ঠিক আছে। ইমিডিয়েট স্পাইনোল্যাকটন যেটা বলছিলাম, তাতে যদি রেসপন্স না হয় ম্যাক্সিমাম ডোজে যেতে হবে আগে, ঠিক আছে। ম্যাক্সিমাম ডোজ কত ফিউরোসেমাইডের, 4 to 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এগুলো পরে সব তোরা পড়বি, ঠিক আছে, এখন মনে রাখলে না রাখলেও চলবে। তারপরে যদি রেসপন্স না পাস হাইড্রোক্লোরোথায়াজাইড বা মেটোলাজন ইউজ করবি, ঠিক আছে। তারপরে রেসপন্স না পেলে আইভি বোলাস ইউজ করতে হবে, ঠিক আছে, ল্যাসিক্স ইনজেকশন দিতে হবে ওরালি যদি না হয়। তারপরে যদি রেসপন্স না হয় তোকে অ্যালবুমিন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রুসেমাইড দুটো একসঙ্গে ইউজ করতে হবে, ঠিক আছে। মানে অ্যালবুমিনটা দিয়ে অঙ্কোটিক প্রেশারটা বাড়ালি, দিয়ে ডায়ালিসিস করে এক্সেস ফ্লুইডটা বার করলি, ঠিক আছে। নাও ডেফিনেশন রিলেটেড টু নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা এগুলো পরে আসছে, 3-4 পেজ আগে করো, আরো আগে করো, আরো আগে করো, না না পরে যাও, পরে, আগে বলছিলাম পরে যাও। নাও ট্রিটমেন্ট অফ ইনিশিয়াল এপিসোড, হাউ টু ট্রিট। এবার তুই রেডি আছিস যে সব ঠিকঠাক আছে, আমাকে ইমিউনোসাপ্রেসিভ অ্যাড করতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট স্টেরয়েড, ঠিক আছে। কি ডোজ, কোন স্টেরয়েড প্রেফার করা হয় এখানে, মেনলি প্রেডনিসোলন ইউজ করা হয়। কি ডোজে ইউজ করা হয়, অ্যাকর্ডিং টু বডি ওয়েট 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এটা হাই ডোজ, 2 milligram is very high dose, okay. If 40 kg weight, then you have to 80 milligram per day in single dose or divided 2 doses, okay, 40 or 80 milligram single dose for 6 weeks, initial for the 6 weeks, followed by, if there is response, then you have to give 1.5 milligram per kg every alternate day for another 6 weeks. Patient, most of the patient will respond with this regimen, okay. Next go, next করো, আরো করো দেখি, next, হ্যাঁ এটা থাক। This is treatment regimen or treatment flow chart, you can say. So first episode of nephrotic syndrome, absence of hypertension, hematuria or azotemia, okay. Then prednisolone is started, the dose of 2 milligram per kg for 6 weeks, followed by 1.5 milligram per kg on alternate day for 6 weeks. Now what are the response, কি রেসপন্স হতে পারে, স্টেরয়েড স্টার্ট করলে কি হতে পারে, পেশেন্ট রেসপন্স করতে পারে, না করতে পারে, পার্সিয়াল রেসপন্স করতে পারে, বা একদম করলোই না, ঠিক আছে, পুরোপুরি রেজিস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে। So what is infrequent relapse?
হোয়াট ইজ ইনফ্রিকুয়েন্ট রিল্যাপস অর ফ্রিকুয়েন্ট রিল্যাপস? যদি 6 মাসের মধ্যে দুবারের বেশি রিল্যাপস করে, ইনিশিয়াল ট্রিটমেন্ট দিলি, দিয়ে ছেড়ে দিলি, পেশেন্ট আবার নেফ্রোটিক সিনড্রোমের ফিচার্স নিয়ে এলো, এরকম 6 মাসের মধ্যে দুবারের বেশি হয়, তাহলে এটা ফ্রিকুয়েন্ট রিল্যাপস। আর 6 মাসের মধ্যে দুবারের কম হয়, সেটা হবে ইনফ্রিকুয়েন্ট রিল্যাপস। ঠিক আছে? যদি ইনফ্রিকুয়েন্ট রিল্যাপস হয় কি করবি? ওই ডোজটা কমানো যাবে না, 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট কন্টিনিউ করতে হবে যতক্ষণ না রিমিশন হচ্ছে। যখন এই রিমিশন হবে তখন 1.5 মিলিগ্রাম পার কেজি অল্টারনেট উইথ করে অ্যানাদার 4 উইকস। ঠিক আছে? যদি ফ্রিকুয়েন্ট রিল্যাপস হয়, 6 মাসের মধ্যে দুবার বা তার বেশি রিল্যাপস হলো, তখন তোকে দেখতে হবে যে স্টেরয়েডের থ্রেশহোল্ডটা কত। ঠিক আছে? যদি থ্রেশহোল্ডটা বেশি হয়, সাপোজ থ্রেশহোল্ড মোর দ্যান 0.5 to 0.7 milligram per kg on alternate day regimen, or if there is steroid toxicity, তাহলে সেক্ষেত্রে তোকে আদার ইমিউনোসাপ্রেসিভে যেতে হবে। These are called steroid sparing agent. পড়েছিস তো স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট? এই যে স্টেরয়েডটা হাই ডোজ ইউজ করছিস, তার তো সাইড এফেক্ট আছে। সেটাকে যদি ড্রাগ টক্সিসিটি থাকে, দেন ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস স্টেরয়েড। বহুত আছে, ওর আলাদা চ্যাপ্টার একটা, আলাদা ক্লাস একটা। ঠিক আছে? কি কি ইউজ করতে পারিস? লেভামিজল ইউজ করতে পারিস। লেভামিজলের নাম শুনেছিস? ইনিশিয়ালি তাকে ওয়ার্ম ইনফেস্টেশনের জন্য ইউজ করা হতো লেভামিজল, এখন অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা ইমিউনোসাপ্রেসিভ হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে? সাইক্লোফসফামাইড, ট্যাক্রোলিমাস, মাইক্রোফেনোলেট, মোফেটিল অ্যান্ড cyclosporin. They all act mainly on helper T cell. They suppress the cell-mediated immunity. Because the mechanism of nephrotic syndrome is basically abnormal cell-mediated immunity. If you suppress this abnormal cell-mediated immunity, then you have to use this immunosuppressive drug which acts on cellular level. ঠিক আছে? বুঝলি? যদি থ্রেশহোল্ডটা কম হয়, তাহলে তোকে অল্টারনেট ডে প্রেডনিসোলন কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? 9 to 18 মান্থস। ঠিক আছে? 1 থেকে 1.5 বছর। যদি স্টেরয়েড রেজিস্ট্যান্ট হয়, ওই স্টেরয়েড উপরে রেজিমেন্টটা দিলি কিন্তু পেশেন্টের কোনো রেসপন্সই হলো না, যেমন এডিমা ছিল, যেমন প্রবলেম ছিল, সব সেম আছে, এটা হলো স্টেরয়েড রেজিস্ট্যান্ট। ঠিক আছে? একটা হলো স্টেরয়েড রেমিশন, যেটা এখানে দেখানো নেই। স্টেরয়েড রেমিশন একটা, আর বাকি এই 3টা। ঠিক আছে? খুব ডিফিকাল্ট মনে রাখা। যদি স্টেরয়েড রেজিস্ট্যান্স হয়, তখন তুই রেনাল বায়োপসি করবি, করে কজটা জানবি কি আছে, সেই হিসেবে স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হবে। কি রে, হলো? তোরা কিছু বুঝছিস না? শুনছিস শুধু? এটা রেমিশন। ইউরিন অ্যালবুমিন নীল or trace, that is minimal, or proteinuria less than 4 milligram per meter square of body surface area per hour, হ্যাঁ, যদি থাকে, for 3 consecutive morning samples urine. এটা হলো রেমিশনের ডেফিনেশন। ঠিক আছে? পেশেন্ট ঠিক হলো, রেমিশন হলো, তার মানে এই ফাইন্ডিংসগুলো তোকে দেখতে হবে 6-12 উইকস পর। যে 12 উইকস ট্রিটমেন্ট নেওয়ার পরে পেশেন্টের পরপর 3 দিন ইউরিন স্যাম্পল করলি, সেখানে এই প্রোটিনুরিয়া পেলি, নো অ্যালবুমিন অর ভেরি ট্রেস অ্যালবুমিন। ঠিক আছে? রিল্যাপস, আবার রিল্যাপস করেছে, আবার 3+4+14 নিয়ে আসবে, 3 কনজিকিউটিভ স্পেসিমেনে দেখবি রিল্যাপস হয়ে গেল। ইনফ্রিকুয়েন্ট রিল্যাপস বললাম, যেটা less than 6 relapse in 6 months or less than 4 relapse in 1 year. Okay? Frequent relapse, 2 or more relapse in initial 6 months. Okay? Next, steroid dependence কখন বলবি? 2 consecutive relapse when on alternate day steroid or within 14 days of its discontinuation. Initial একটা ট্রিটমেন্ট হলো 8 সপ্তাহ 12 সপ্তাহ, ফের রিল্যাপস নিলে আবার 12 সপ্তাহ হলো। ঠিক আছে? আবার যখন তুই স্টেরয়েডটা কমাচ্ছিস, আবার রিকার করছে, তার মানে এই পেশেন্টের স্টেরয়েড হটানো যাবে না, which is steroid dependent. হ্যালো?
স্টেরয়েড রেজিস্ট্যান্স তো বললাম, কোনো অ্যাকশনই পাবি না, ঠিক আছে। 4 উইক যদি তুই 2 মিলিগ্রাম পার কেজি প্রেডনিসোলনও দিস, সেক্ষেত্রে কোনো অ্যাকশন হবে না, ঠিক আছে, কোনো কাজ পাবি না। আচ্ছা, তুই যদি স্টেরয়েড মধ্যে প্রেডনিসোলন ইউজ না করে অন্য কিছু ইউজ করতে চাস, মেনলি এটাকে প্রেফার করায়। সাপোজ তোর মনে হতেই পারে যে আমি প্রেডনিসোলন ইউজ করবো না, আমার অন্য প্রবলেম আছে, আমি অন্য কিছু স্টেরয়েড ইউজ করবো, ঠিক আছে। আর কি কি স্টেরয়েড অ্যাভেলেবেল আছে বলতো? তোদের স্টেরয়েড পড়ানো হয়নি নাকি ক্লাসে? এখনো হয়নি? ও, তাহলে তো কিছু বলার নেই। কর্টিসন, হাইড্রোকর্টিসন, ওকে। এগুলো মনে রাখ, কাজে লাগবে। শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং। হোয়াট আর দ্য শর্ট অ্যাক্টিং স্টেরয়েড? কর্টিসন, হাইড্রোকর্টিসন অ্যান্ড ডেফ্লাজাকর, ঠিক আছে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর প্রেডনিসোন আর প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন অ্যান্ড ট্রাইমসিলোন, ঠিক আছে। লং অ্যাক্টিং ডেক্সামেথাজোন অ্যান্ড বিটামিথাজোন, ঠিক আছে। Now you have to calculate the equivalent dose, very important. এটাকে 5 mg তে রাখ, প্রেডনিসোলন, ঠিক আছে। মিলিগ্রাম, ঠিক আছে। সো হুইচ ইজ মোর পোটেন্ট, কর্টিসন অর প্রেডনিসোলন? More potent is prednisolone, okay. That means they are more potent, okay. ডেক্সা কত বলতো, কি হতে পারে? 2, এত কম? It's 0.75, ঠিক আছে। and beta 0.6,
যদি এমসিকিউ কোশ্চেন আছে, হুইচ ইজ মোস্ট পোটেন্ট স্টেরয়েড, হুইচ ইজ মোস্ট পোটেন্ট স্টেরয়েড, ঠিক আছে কোনটা? কিছুই শুনছিস না, এগুলো প্রচুর লাগবে কাজে যখন প্র্যাকটিসে নামবি। হ্যাঁ, বেটামেথোজোন ইজ মোস্ট পোটেন্ট, ঠিক আছে। অনেকে কনসিডার করে এই দুটো একই, কিছু কিছু বই বলে যে বেটা বেটার, ঠিক আছে। আচ্ছা, in steroid there is another action is mineralocorticoid activity to reabsorb the sodium and water, salt and water retention. তাহলে কোন স্টেরয়েড গুলোর সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশনের প্রপার্টি থাকে, মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি থাকে, কাদের থাকবে কাদের থাকবে না? These three are last three are nil. There is no mineralocorticoid activity. তার মানে এই স্টেরয়েড ইউজ করলে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে না। পেশেন্ট হাইপার টেনশন আছে, ফ্লুইড ওভারলোড আছে, কোন স্টেরয়েড দিবি? হাইড্রোকর্টিসন দিবি না, দিলে সেখানে আরো ইডিমা বাড়বে, ঠিক আছে। এইখানে মাইল্ড আছে আর এখানে মডারেট, ঠিক আছে। এইবার বল, যদি কোনো পেশেন্টের সাপোজ লাইক অ্যাডিসন ডিজিজ, জাস্ট স্টেরয়েডও ডেফিসিয়েন্ট আর অ্যালডোস্টেরনও ডেফিসিয়েন্ট আছে, সেই পেশেন্টকে কোনটা দিবি? ইয়েস, হাইড্রোকর্টিসন ইজ প্রেফার্ড, ঠিক আছে, হাইড্রোকর্টিসন ইজ প্রেফার্ড। যদি সাপোজ তুই ইউজ করতে চাইছিস না, তুই এখানে কিছু একটা ইউজ করবি ইকুইভ্যালেন্ট ডোজে, তাহলে তুই আলাদা করে মিনারেলোকর্টিকয়েড পাওয়া যায়, ঠিক আছে, ফ্লুড্রোকর্টিসন, সেটা ইউজ করতে হবে, ফ্লুড্রোকর্টিসন মিনারেলোকর্টিকয়েড, ঠিক আছে। নেক্সট করো দেখি, চলো আগে চলো। হ্যাঁ, আচ্ছা, এটা তো বললাম ট্রিটমেন্ট অফ ফ্রিকুয়েন্ট রিল্যাপস, আদার স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট তোকে ইউজ করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট। হ্যাঁ, এইখানে হোয়াট আর দ্য সাইড এফেক্ট অফ লং টার্ম স্টেরয়েড ইউজ? কিন্তু এখনো হয়নি না ফার্মাতে, এগুলো সেক্স স্টেরয়েড অ্যাক্টিভিটিও থাকে কিছুটা, তো এগুলো পড়ে নিস, পড়ে তো পড়বি, আর কি পড়ানো দরকার আছে, ঠিক আছে। হিরসুটিজম হতে পারে, ওবেসিটি হবে, ঠিক আছে, হাইপারটেনশন, সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে, ঠিক আছে। বিহেভিয়ারাল প্রবলেমস হতে পারে, অনেক পেশেন্ট লং টার্ম স্টেরয়েড নিলে বিহেভিয়ারাল প্রবলেম হয়, ঠিক আছে।